ওকে, গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম? কম্পাউন্ড ইন্টারেস্টে গত ক্লাসে কোন পর্যন্ত ছিলাম লাস্ট? খুব সম্ভবত 17টা ম্যাথ করছিলাম, 14 নাম্বার না? 14। তাহলে আজকে থেকে 17 নাম্বার থেকে শুরু করতে হবে। 17, ম্যাথ নাম্বার 17তে চলে যান। এখন আছি, মোটামুটি ভালো আছি। দেখেন 17তে কি বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 1200 ফর 1 year at 10% পার অ্যানাম রিকন্ড হাফ ইয়ার লিজ। বলতেছে যে 10% হার সুদে 1200 টাকার সরল সুদ এবং ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? 1200 টাকা 10% হার সুদ, এখানে সরল সুদ আর ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কত টাকা হবে এইটা আমাকে বের করতে বলছে। তো আমি এখান থেকে কিন্তু খুব ইজিলি সিম্পল ইন্টারেস্ট কিন্তু বের করে ফেলতে পারি। তো আমরা যদি প্রথমে সিম্পল ইন্টারেস্ট কত সেটা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে আমার মূলধন হচ্ছে 1200 টাকা, রেট হচ্ছে আমার 10%, সময় হচ্ছে আমার 1 বছর। তাহলে এখান থেকে আমি কত টাকা সরল সুদ পাবো? আপনি বলবেন যে 120 টাকা সরল সুদ পাওয়া যাবে। এটা গেল সিম্পল ইন্টারেস্টের ব্যাপার। এখন আসেন কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু হবে সেমি অ্যানুয়ালি, অর্থাৎ 6 মাস পর পর সুদের হিসাব হবে। তো আমি গত ক্লাসে বলছিলাম যে যখন সুদের হিসাবটা আমাকে 6 মাস পর পর করতে হবে, তখন আমার প্রথম কাজ হচ্ছে যে এই যে রেট পার্সেন্টটা যেটা দেওয়া আছে, এই রেট পার্সেন্টটাকে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো আমি যদি রেটকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে 5% পেয়ে যাব। এখন আপনি চিন্তা করেন যে আমার টাইম দেওয়া আছে কয় বছর? 1 বছর। তাহলে 6 মাস করে যদি আমি সুদের হিসাব করি তাহলে 1 বছরে আমাকে সুদের হিসাব করতে হবে কতবার? আপনি বলবেন যে ভাই 1 বছরে সুদের হিসাব করতে হবে হচ্ছে আপনার 2বার, অর্থাৎ 6 মাস 6 মাস করে। আর আমি বলছি যে যতবার আপনি সুদের হিসাব করবেন ঠিক তত বছরের কোড আপনি লাগাতে পারবেন। তো এখানে 1 বছরে সুদের হিসাব করব আমি 2বার, তাহলে আমি 2 বছরের যে কম্পাউন্ড ইন্টারেস্টের কোডটা আছে 2:1 এটা লাগাইতে পারি। তাহলে খেয়াল করেন আমার প্রিন্সিপাল হচ্ছে এই যে 1200 টাকা, রেট হচ্ছে আমার 5%, তাহলে এখান থেকে আমি কত টাকা পাবো? আপনি বলবেন যে 5 12 60 টাকা। আবার এই যে 60 টাকা, এই 60-এর আবার 5% কত টাকা হবে? আপনি বলবেন যে 60-এর 5% হচ্ছে 3 টাকা, তাহলে এই যে 3 টাকা। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার কত আসবে? এই যে 60 দুকোনো 120 যোগ 3 3, অর্থাৎ 123 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত? তো কম্পাউন্ড ইন্টারেস্ট 123 টাকা, সিম্পল ইন্টারেস্ট 120 টাকা, তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আপনার এই 3 টাকা। এই 3 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝানোর জন্য আসলে এইভাবে লিখতে হয়, এইগুলা মুখে মুখেই করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি ভাই, এখন আছি, মোটামুটি ভালো আছি। পরবর্তীটাতে যান, 18 নাম্বার।
হ্যাঁ, ওইভাবে হয়, সমস্যা নেই, দুইভাবেই করতে পারেন। 18 নম্বরে চলে যান। দেখেন 18তে কি বলতেছে যে এ ম্যান বরোস টাকা 4,000 at 15% compound rate of interest. At the end of each year he pay back টাকা 1,500. How much amount should be pay at the end of the third year to clear all his dues? বলা হচ্ছে যে একজন মানুষ আপনার 4,000 টাকা ধার নেয় 15% হার চক্রবৃদ্ধি সুদে, এবং প্রতি বছর শেষে সে 1,500 টাকা করে ফেরত দিবে। ঠিক আছে, প্রতি বছর শেষে সে 1,500 টাকা করে ফেরত দিবে। তাহলে তৃতীয় বছর শেষে তার কাছে কত টাকা থাকবে? ঠিক আছে, তৃতীয় বছর শেষে তার কাছে কত টাকা থাকবে এটা আপনাকে বের করতে হবে। এই ম্যাথটা খুবই সহজ, আপনি শুধু প্রতিটা বছরের হিসাব করবেন। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার প্রথম বছর, এখানে সুদের হার বলছে যে ও 15% হার সুদে টাকা নেই। তাহলে খেয়াল করেন, এই যে 15%, প্রথমে আগে এই বিষয়টা ক্লিয়ার করি। 15% মানে কি? 3/20। 3/20 মানে কি? এই 20 টাকার উপরে 3 টাকা সুদ পাবে। তাহলে খেয়াল করে দেখেন ভাই, এখানে সে টাকা ধার নিছে কত টাকা? এই যে 4,000 টাকা। তাহলে 4,000 টাকার এক বছরের সুদ কত? আপনি বলবেন যে ভাই 4,000 টাকার এক বছরের সুদ, বা এটা মূলত হচ্ছে আপনার ওই অ্যামাউন্ট দাঁড়ায়। ঠিক আছে, অ্যামাউন্ট। এখান থেকে আমাকে কি করতে হবে? 1,500 টাকা ফেরত দিতে হবে। তাহলে খেয়াল করেন, 0 0 কেটে গেল, 2 এটার ভিতরে 2 বার যাবে। তাহলে 23 দুগুণে 4600, 4600 থেকে 1,500 বাদ দিলে কত পাওয়া যায়? 3100 থাকে। অর্থাৎ এই 4,000 টাকা সে ধার নিছে, এই ধারের ওপরে তার আবার 15% সুদও দেয়া লাগে। তাহলে 4,000-এর এই 15% সহ যেই টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ যেই সুদাসলটা, সেখান থেকে আবার 1,500 টাকা আপনি ফেরত দিয়ে দিচ্ছেন যে 1,500 টাকা তুমি নাও। তো 1,500 টাকা নেওয়ার পরে এখন আপনার কাছে আছে কত? আরো 3,100 টাকা। এখন দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে আপনাকে বলা হচ্ছে যে এই যে আপনার কাছে 3,100 আছে, এইটার ওপর আবার 15% হার সুদ, এবং আপনি বছর শেষে 1,500 ফেরত দিবেন। তাহলে এখানে কত হবে? 0 0, এখানে কতবার যাবে? 15 দোকানো 30, 5 দোকানো 10, 155। 155 আর 23 গুণ করলে কত হবে? 155-র সাথে যদি আমরা 23 গুণ করি তাহলে পাবো 3,565। 3,565 থেকে যদি এই 1,500-কে আমরা বাদ দেই তাহলে কত পাবো? 3,565 থেকে 1,500 বাদ দিলে আমরা পাবো 2,065 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছর শেষে আমার কত থাকবে? 2,065 থাকবে। এখন আসেন তৃতীয় বছর, যেহেতু 3 বছরের কথা বলছে, তাহলে তৃতীয় বছরে কি হবে? তৃতীয় বছরও সেম, এই 2,065-র ওপরে আবার 15%, এবং তৃতীয় বছর শেষে আমি 1,500 দিলাম। তাহলে আমার থাকে কত? তাহলে খেয়াল করেন, এই 2,065 23 ভাগ হচ্ছে 20, 2,374 টাকা। 2,374 টাকা। 2,065-র 15% হচ্ছে 2,374। ঠিক আছে, তাহলে এইটা থেকে আবার কি করতে হবে? 1,500 টাকা আমি ফেরত দিচ্ছি, তার মানে 1,500 মাইনাস করে দিতে হবে। তো 1,500 যদি মাইনাস করে দেন তাহলে আপনার এখানে দাঁড়ান 2,374.75 হবে, বিয়োগ হচ্ছে আপনার 1,500। তাহলে 2,374.75 থেকে যদি 1,500-কে আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 874.75 টাকা। অর্থাৎ 3 বছর শেষে আপনার আর থাকবে কত? এই 874.75 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যেহেতু 3 বছর শেষে আপনার কত থাকে আপনার কাছে সেটা জিজ্ঞাসা করছে, তার মানে 3 বছর শেষে প্রতি বছরে আমি 1,500 দেওয়ার পরেও আমার কাছে থাকবে কত? 874 টাকা 75 পয়সা। ঠিক আছে।
নম্বরে চলে যান। 20। দেখেন, আমরা প্রথম থেকে বলে আসতেছি যে আমরা যথাসম্ভব চেষ্টা করব যে প্রশ্নের সিচুয়েশন অনুযায়ী সংখ্যাটাকে যতটা ছোট করে হিসাব করা যায় তত ছোট করার চেষ্টা করব, ঠিক আছে? 20 নম্বরে আমরা এই জিনিসটাই দেখব যে সংখ্যাটাকে যত ছোট করা সম্ভব আমরা তত ছোট করে তারপর আমাদের ক্যালকুলেশনটা করব। এখানে দেখেন 20 নম্বরে বলা হচ্ছে যে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 30,000 at 7% per annum is 4,347. দ্য পিরিয়ড ইন ইয়ার্সেস বলতেছে যে 30,000 টাকা 7% হার চক্রবৃদ্ধি সুদে যদি আপনি রাখেন তাহলে কত বছর শেষে আপনি 4,347 টাকা সুদ পাবেন। কত বছর শেষে আপনি 4,347 টাকা সুদ পাবেন। তার মানে কি ভাই, এখানে যে প্রিন্সিপালটা দেওয়া আছে এইটা হচ্ছে আপনার 30,000 টাকা, 30,000 টাকা। আর অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ সহ আসল। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ আমার আসল হচ্ছে 30,000 আর সুদ হচ্ছে 4,347 টাকা। তাহলে আমার সুদ আসল কত হবে? 34,000। সুদ আসল হবে 34,347 টাকা। আমার সুদ আসল কত? 34,347 টাকা হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, এই সংখ্যাগুলো অনেক বড়। এখান থেকে আমাকে সময়টা বের করা লাগবে। এখান থেকে আমাকে কি বের করতে হবে? সময় বের করতে হবে। এবং সুদের হার দেওয়া আছে এখানে 7%। এখন আপনার প্রথম টার্গেট হচ্ছে এই দুইটাকে আমি ছোট কিভাবে করব। 30,000কে খুব সহজেই ছোট করতে পারতেছি, যে 3 দিয়ে ভাগ করে দিব, 3 10 30,000। এখন দেখতে হবে যে 3 দিয়ে কি আমি এই 34,347কে ভাগ করতে পারি কিনা। তাহলে দেখেন 3 4 7 10 14 7 21, তার মানে এটাকেও আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 দিয়ে এইটাকে ভাগ করলে আমরা কত পাবো? এখানে আমরা পাবো হচ্ছে 10,000, ঠিক আছে? 3 দিয়ে এটাকে ভাগ করলে 3 11 33, 1 আর 3, তাহলে 3 4 12, 3 4 12, 3 9 27, 11,449। আর ছোট করা যায়? আর ছোট করা যায়? দেখেন আর একবার আমরা এটাকে ছোট করতে পারবো কিভাবে, যে ভাই আমরা যদি এইটার উপরে আন্ডার রুট করি তাহলে এখানে কত পাবো? 100 পাবো। এখন আপনি একটা জিনিস 100% শিওর থাকেন যে আপনি যখন এইটার উপর আন্ডার রুট করতে পারছেন, অর্থাৎ বর্গমূল করতে পারছেন, এইটাকেও আপনি বর্গমূল করতে পারবেন। এইটাকেও কি করা সম্ভব? বর্গমূল করা সম্ভব। কিভাবে? আপনি দেখেন শেষ ডিজিটটা খেয়াল করেন, কত আছে? 9। পৃথিবীতে দুইটা সংখ্যা আছে যাদের উপরে বর্গ করলে ইউনিট ডিজিট 9 আসে। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 7। 3-এর উপর বর্গ করলে 3 3-কে 9, 7-এর উপরে বর্গ করলে 7 7 49, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 9 আসবে। এমন দুইটা সংখ্যায় আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। তার মানে এই 11,449কে বর্গমূল করার পরে যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট হয় 3 হবে, না হলে 7 হবে। কোনটা হবে এখনো শিওর না। এখন খেয়াল করেন, এখন আমরা দেখব এই প্রথম 3টা সংখ্যা 114, অর্থাৎ 114কে টার্গেট করব। 114 পারফেক্ট স্কোয়ার না, কিন্তু 114-র আশেপাশে পারফেক্ট স্কোয়ার কে আছে? আপনি বলবেন যে ভাই 114-র আশেপাশে একটা পারফেক্ট স্কোয়ার আছে হচ্ছে 10, 10 10 100 হয়। আর একটা আছে হচ্ছে আপনার 11, 11-র উপর স্কোয়ার দিলে 121 হয়। এখন আপনি খেয়াল করেন এই 114-র কাছাকাছি কোনটা আছে? 114-র কাছে কে? 114-র সবচেয়ে কাছে কে? 100 নাকি 121? আপনি অবশ্যই বলবেন যে ভাই 121 কাছে, 121 কাছে, তাই না? দেখেন এখানে একটা জিনিস 10 10 100। তাহলে দেখেন এখানে আরেকটা জিনিস একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এরকম, দাঁড়ান আমি আপনাকে বুঝাই। তাহলে হয় 10 হবে, না হলে 11 হবে। হয় 10 হবে, না হলে 11 হবে, তাই না? তো আমরা সবসময় এখান থেকে ছোটটা পিক করব, ঠিক আছে? আমরা কি করব? ছোটটা পিক করব, অর্থাৎ হয় 103 হবে, না হলে 107 হবে। এবার আসেন, এবার ওই কথাটাতে আসি। তাহলে দেখেন 103 আর 107-এর মধ্যে কোনটা হবে? কোনটা হতে পারে? কোনটা হতে পারে? আপনি তখন দেখবেন যে ভাই 114-র কাছে কে? এই দুইটার মধ্যে কাছের আত্মীয় কে? 103 কাছে হয় নাকি 107 কাছে হয়?
আপনি অবশ্যই বলবেন যে 107 কাছে, কারণ 103 আর 114 গ্যাপ হচ্ছে 11, 107 আর 114 গ্যাপ হচ্ছে 7, তার মানে কাছে হচ্ছে কে 107 না। তার মানে এই 11,449-এর উপরে বর্গমূল করলে আমরা এই 107 পাবো, 107 পেয়ে যাব। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাকে এখানে কি বের করতে বলছে? আমাকে বলছে যে দ্য পিরিয়ড ইন ইয়ার্স, অর্থাৎ তোমার সময়টা কত, সময়টা কত লাগবে। তাহলে খেয়াল করেন সময় অলরেডি এখন আমরা বের করতে পারবো কিভাবে। প্রশ্নে যে বলছে যে সুদের হার হচ্ছে আপনার 7%, অর্থাৎ 100 টাকায় আপনি 7 টাকা সুদ পাবেন। তাহলে এই যে 100 দেখা যাচ্ছে, এই 100টা কি আমার প্রিন্সিপাল না? প্রিন্সিপাল। আর এই যে 107টা দেখা যাচ্ছে, এটা কি আমার অ্যামাউন্ট না? তো অ্যামাউন্টের মধ্যে কি থাকে? প্রিন্সিপাল থাকে আর হচ্ছে ইন্টারেস্ট থাকে। তো প্রিন্সিপাল তো হচ্ছে আমার 100 টাকা, আর প্রশ্নে বলে দিছে যে 100 টাকায় 7 টাকা সুদ পাবো, তার মানে ইন্টারেস্ট আমার কত? 7 টাকা। তাহলে এই 100 আর 7 মিলে কত হয়ে যাচ্ছে? 107 হচ্ছে না? 107 হয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন, আমাকে তো আর রেট জিজ্ঞাসা করে না, আমাকে বলছে যে সময় বের করো, সময়টা কত। তাহলে এই যে দেখেন, আপনি যে 10,000 আর এই যে 11,449-কে ছোট করে 100 আর 107 লিখছেন, কিভাবে ছোট করছেন? এই বর্গমূল মানে কি? বর্গমূল মানে কি? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু জানান তো, যে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান তো। ওকে, ফাইন। দেখেন, এখানে আমরা ইজিলি টাইম বের করতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এই প্রশ্নটা সূত্র দিয়ে করতেন, তাহলে আলটিমেটলি এখানে আপনার টাইম হইতো না? টাইম হইতো, টাইম হইতো। তাহলে এই টাইমটা যদি 2 বছরের হয়, এই টাইমটা ধরেন যে 2 বছর, ধরেন যে এ হচ্ছে সেই টাইম, ধরেন যে মাঝখানে এ আছে, এর উপরে আপনার একটা বর্গ মানে টাইম দেওয়া আছে 2 বছর। তাহলে আমরা কি করি? স্কোয়ার লিখি। স্কোয়ার সমান সমান ধরে নেন, কথার কথা, এখানে কত আছে ধরে নেন, ধরে নেন যে 100 আছে। তাহলে এ সমান সমান আমরা কি করি? এ সমান সমান আমরা এই 100-র উপরে কি চড়ে দেই? বর্গমূল চড়ে দেই না? বর্গমূল চড়ে দেই। তাহলে এই যে আপনার এখানে যে টাইমটা থাকে, এখানে পাওয়ার যে টাইমটা থাকে, এই টাইম যদি আপনার 2 বছর না হয়, এই টাইম যদি 2 বছর না হয়, তাহলে তো এখানে আন্ডার রুট হইতো না বা করতাম না, তাই না? এখানে আন্ডার রুট আমরা জানতাম না যে এখানে টাইম কত, কিন্তু যখন আমি এখানে বর্গমূল করছি, বর্গমূল করার পরে প্রশ্নের শর্তের সাথে যখন আমার শর্তগুলো মিলে গেছে, যে 100 টাকায় সত্যি সত্যি আমার 7 টাকা আমি সুদ পাচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে যেহেতু এখানে বর্গমূল করছি, তার মানে এখানে সময়ের যে সংখ্যাটা ছিল বা সময়ের যে ভ্যালুটা ছিল, সেটা অবশ্যই কত ছিল? 2 বছর ছিল। কারণ এখানে সময় 2 বছর ছিল বিধায় এখানে আমি আন্ডার রুট করতে পারছি। এখানে যদি আমার সময় 3 বছর থাকতো, তাহলে এখানে আমি কিউব রুট করতাম, কিউব রুট করে ছোট করতে পারতাম। এখানে যদি আমার টাইম 4 বছর থাকতো, তাহলে আমি এখানে কি করতাম? ফোর্থ রুট করতাম। যেহেতু এখানে শুধুমাত্র বর্গমূল করে আমি আমার আনসারে যাইতে পারছি, তাহলে আমি বুঝতেই পারতেছি যে এই বর্গমূল যা আমার এখানে সময় 2 বছরও তা। যেহেতু বর্গমূল করে করে ছোট করে আমি উত্তর বের করতে পারছি, তার মানে এই বর্গমূল মানেই হচ্ছে টাইম আমার কত হবে ভাই? 2 বছর হবে। বোঝা গেছে হিসাবটা? এখানে এই বর্গমূল দেখে আপনি বলে দিতে পারবেন যে সময় হচ্ছে আপনার 2 বছর। কারণ আলটিমেটলি যখন আপনি সূত্রতে করেন, তখন এখানে টাইমকে আপনি 2 বা অন্য কিছু লেখেন, পাওয়ার দেন, সেই পাওয়ার অনুযায়ী কিন্তু এখানে আপনি হয় স্কোয়ার রুট করেন, না হলে কিউব রুট করেন, না হলে ফোর্থ রুট করেন, তারপরে কিন্তু সংখ্যাগুলো ছোট হয়ে আসে। ঠিক আছে? তখন আপনি বলতে পারেন যে আপনার উত্তরটা কোনটা হবে, 2 বছর হবে, 3 বছর হবে, না 4 বছর হবে। আবার আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, আবার আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে ভাই, এখানে তো আমার ছোট করে আমার কত হইল,
10,000 হইল, আর এখানে আমার ছোট করে হইল 11,449। তো আমরা তো 100-র উপরে যদি আমরা বর্গ করি তাহলে এই 10,000 পাই। আবার আমরা যদি এই 107-এর ওপরে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পাই? 11,449 পাই। তাহলে এই যে আপনি পাওয়ার এখানে দিছেন 2, এখানে পাওয়ার 2 মানে কি? এখানে পাওয়ার 2 মানে কি? ওই যে ওখানে ধরে নিতেন আপনি যে আমি জানি না যে সময় কত, এন ধরে নিতেন, এই এন এর ভ্যালুটাই হচ্ছে আপনার এই 2 ইয়ার্স। ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি যে বর্গ করে, যেহেতু আমি ছোট করছি, ছোটতে নিয়ে আসছি, তার মানে এই বর্গমূল মানেই হচ্ছে আমার 2 বছর। ঠিক আছে, 24 নম্বরে চলে যান। আরেকটা ম্যাথ মোটামুটি সেম এইরকমই। দেখেন 24-এ কি বলতেছে যে অ্যান অ্যামাউন্ট অফ টাকা 10,000 বিকামস টাকা 14,641 ইন 2 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হোয়াট ইজ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্ট পার অ্যানাম? বলতেছে যে 10,000 টাকা 2 বছরে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে 14,641 টাকা হয়ে যায়, তাহলে সুদের হার কত? সুদের হার কত? দেখেন, খেয়াল করেন, প্রশ্নে আমাকে বলেই দিছে যে সুদের হিসাবটা হবে ষান্মাসিক, 6 মাস পর পর, আর আমাকে জিজ্ঞাসা করছে যে সুদের হার কত হবে। তাহলে খেয়াল করেন, প্রিন্সিপাল আমার দেওয়া আছে কত? 10,000 টাকা। অ্যামাউন্ট আমার দেওয়া আছে কত? 14,641। 14,641 টাকা। 14,641 টাকা। তাহলে খেয়াল করেন, এদেরকে একটু ছোট করা যায়। কিভাবে ছোট করব? এটাকে তো চাইলেই ছোট করতে পারি, যে এটার উপরে বর্গমূল করলে 100 পাওয়া যায়, আর এইটার উপরেও তাহলে বর্গমূল করতে পারবো। এখানে হয় 1 হবে, না হলে 9 হবে। এর কাছাকাছি আছে হচ্ছে আপনার 12, আর হচ্ছে 12 আছে, তার মানে 121 হবে। তাহলে এর উপরে বর্গ করলে আমরা কত পাবো? 121 পাবো না? 121 পাবো। তাহলে খেয়াল করেন, 100 আর 121-এর উপর তো আবার বর্গমূল করা যায়, কারণ 100-র উপরে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে পাবো কত? 10। 121-এর উপরে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে কত পাবো? 11। তার মানে কি, প্রিন্সিপাল 10 টাকা, অ্যামাউন্ট 11 টাকা, এখানে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1 টাকা। তার মানে এই যে 10 টাকা, 10 টাকার উপরে আপনি সুদ পাচ্ছেন কত? 1 টাকা। তো 10 টাকার উপরে 1 টাকা সুদ পাওয়া মানে এটা কত পার্সেন্টের সমান? 10%-এর সমান। কিন্তু উত্তর কিন্তু এই 10% না। এখানে উত্তর কিন্তু 10% না। কেন উত্তর 10% না? কারণ প্রশ্নে আপনাকে বলা হচ্ছে যে সুদের হিসাব করবেন আপনি 6 মাস পর পর, অর্থাৎ এখানে যেই 10% বের হয়েছে, এই 10%টা হচ্ছে 6 মাস পর পর সুদের হিসাব করে যেই রেট অফ ইন্টারেস্ট আপনি ধরেন, সেই রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এটা হচ্ছে 6 মাসের সুদের হার। এই যে এখানে যে 10% দেখতে পাচ্ছেন, এই 10% হচ্ছে 6 মাসের সুদের হার। কিন্তু প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করছে যে প্রতি বছরে সুদের হার কত। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এর আগে কি করতেন, যে রেট পার্সেন্টকে 2 দিয়ে ভাগ করে আপনি 6 মাসের সুদের হার বের করতেন। এখন আপনার চাইছে যে রেট পার্সেন্টটা কত, অর্থাৎ 1 বছরের কত। তাহলে আপনি কি করবেন? 10 আর 2 গুণ করে এই যে 20% করে দিবেন। ঠিক আছে, এই 20% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পঁচিশ নম্বরে যান। 25। দেখেন 25-এ কি বলা হচ্ছে যে দ্য প্রিন্সিপাল দ্যাট অ্যামাউন্টস টু টাকা 4,913 in 3 years at 6.1/4% per annum compound interest compounded annually is। বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট মূলধন 6/1/4% হার চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4,913 টাকা হয়।
4,913 টাকা হয়, তাহলে আপনার মূলধনটা কত? একটা নির্দিষ্ট মূলধন 6/1/4% হার চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 4,913 টাকা হবে। তাহলে আপনার মূলধন কত? তাহলে খেয়াল করেন, এখানে এই যে আপনাকে বলছে যে 6/1/4%, এইটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/16। 6/1/4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/16। তার মানে কি 16 টাকার উপরে 1 টাকা সুদ। তাহলে আমরা যদি ওই যে গত ক্লাসের মতো আমরা যদি ফলো করি, যেখানে প্রিন্সিপাল 16 টাকা, অ্যামাউন্ট হচ্ছে আমার কত? 17 টাকা। আমাকে কি বলছে যে 3 বছর। তাহলে আমি যদি এখানে 3 বছর হিসাব করি তাহলে কত হবে? খেয়াল করেন, 17 17 289, 289 এর সাথে 17, 7 9 63, 3 হাত থেকে 6, 7 8 56, 56 আর 6 কত? 62, 2 হাত থেকে 6, 7 2 14 আর 6 20, তাহলে 9 8 2 3, 9 2 11 1 হাত থেকে 9, 2 2 4, 49 13। তার মানে 17-র উপরে যদি কিউব দেয় তাহলে আমার কত আসে? 4,913 আসে, 4,913 আসে। তো প্রশ্নেও তো আপনাকে এটাই বলছে, তাই না? প্রশ্নে আপনাকে এটা বলে নাই যে আপনার ইয়েটা কত হবে, অ্যামাউন্টটা কত? 4,913 হবে না? 4,913 হবে। তো দেখেন, হ্যাঁ ওকে ভাই, ওকে ঠিক আছে। তাহলে দেখেন 4,913 হয়েছে না? প্রশ্নে আপনাকে বলে দিছে যে আপনার অ্যামাউন্ট হবে 4,913। এখানেও আমরা হিসাব করে দেখি যে আমার অ্যামাউন্ট কত? 4,913। তো জিজ্ঞাসা করছে যে আমার প্রিন্সিপাল কত। তাহলে এই 17-র উপরে কিউব মানে যদি 4,913 হয়, এই 16-র উপরে কিউব হিসাব করলে আমার মূলধন কত এটা আমি বের করতে পারবো। তাহলে 16 16 256, 256-র সাথে যদি আমরা 16কে গুণ করে দেই তাহলে আমরা উত্তর পেয়ে যাব 4,096 টাকা। অর্থাৎ এই 4,096 হচ্ছে আমার কি হবে? মূলধন। ছাব্বিশ নম্বরে যান, 26। দেখেন 26-এ বলা হচ্ছে যে দ্য প্রেজেন্ট ওয়ার্থ অফ টাকা 169 ডিউ ইন 2 years at 4% পার annum কম্পাউন্ড ইন্টারেস্ট। বলতেছে এখানেও সেম কথা যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে 4% হার চক্রবৃদ্ধি সুদে যদি 169 টাকা হয়ে যায় তাহলে আপনার আসল টাকাটা কত, আপনার মূলধনটা কত, এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে? তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে 4%, এই 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে ভাই 1/25। 4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/25। কয় বছরে হয়ে যায়? বলতেছে যে 2 বছরে হয়ে যাবে, 2 বছর। তাহলে আমি যদি ধরি যে আমার এই প্রিন্সিপাল হচ্ছে 25 আর 25-এর উপর 1 টাকা সুদ, তার মানে অ্যামাউন্ট হচ্ছে আমার কত? 26। যেহেতু বলছে 2 বছর, তার মানে এই যে 25-এর উপরেও পাওয়ার 2, 26-এর উপরেও পাওয়ার 2। 25-এর উপরে পাওয়ার 2 মানে কত? 625। 26-এর উপরে পাওয়ার 2 মানে কত? এই যে 676। প্রশ্নে জিজ্ঞাসা করছে বা প্রশ্নে আপনাকে বলছে যে ভাই 2 বছরে আপনি সুদে আসলে পাবেন 169 টাকা, 169। আর আমার এখানে 2 বছরে সুদে আসলে কত হয়ে গেছে? 676। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে যেটা 676 টাকা, প্রশ্নে সেইটাই কত? 169 টাকা। আমাকে বের করতে হবে আসল কত। তো আমার আসল হচ্ছে এই যে 625 টাকা। তাহলে গুণন 625 ডিভাইডেড হচ্ছে 676। 169 এটার ভিতরে যাবে 4 বার, 4 এটার ভিতরে কতবার যাবে? 156 সামথিং কিছু একটা। অপশন দেখেন, উত্তর পেয়ে যাবেন। দেখেন 156-র একটা অপশনই আছে, অপশন সি 156.25। অর্থাৎ 156, 4 156 বার দিলে হয় 624। ঠিক আছে? এই হিসেবে বললাম যে 156 সামথিং কিছু একটা। তাহলে 156-র পরে
শুধুমাত্র 0.25 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ মূলধন হচ্ছে আপনার 156 টাকা 25 পয়সা। আঠাশ নম্বরে যান। আঠাশে বলা হচ্ছে যে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ টাকা 800 at 10% পার annum কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বিকাম টাকা 926.10। বলতেছে যে কয় বছরে 800 টাকা 10% হার ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে 926 টাকা 10 পয়সা হয়ে যাবে। কত বছর সময় লাগবে 10% হার হয়েছে? তাহলে খেয়াল করেন, এখানে আমার প্রিন্সিপাল হচ্ছে ভাই 800 টাকা, ঠিক আছে, আর আপনার অ্যামাউন্ট হচ্ছে কত 926 টাকা 10 পয়সা। তো এখান থেকে এই যে দশমিকটাকে তুলে দিলাম, দশমিক তুলে দেওয়ার কারণে নিচে 100, ওই 100-র সাথে এই 800 গুণ করে এটা এই 80,000 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, সেটা হইতেছে এই ক্যালকুলেশনটা আমরা বোধহয় গত ক্লাসে করছি, পরিচিত মনে হচ্ছে না? আমাকে সময় বের করতে হবে, যে সময়টা কত। কিছুক্ষণ আগেই বুঝাইছি যে সময়টা আপনি কিভাবে বের করতে পারবেন, সময়টা আপনি কিভাবে বের করতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে ভাই এইটাকে যদি আমি কিউব রুট করি তাহলে এখানে 20 পাবো, এইটাকে যদি আমি কিউব রুট করি তাহলে এখানে কত পাবো 21 পাবো, 21 পাবো, 21 পাবো। আবার আপনি এইভাবেও চিন্তা করতে পারেন যে আপনি যদি কিউব রুটের ঝামেলায় না যান তাহলে আপনি এরকমও চিন্তা করতে পারেন যে ভাই এখানে 8000, তাহলে আমরা তো জানি যে 20-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 8000 পাই, আবার 21-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমরা কত পাই 9261 পাই। তো এখানে পাওয়ার 3 হওয়া মানে কি? এখানে পাওয়ার 3 হওয়া মানেই তো হচ্ছে টাইম হচ্ছে আপনার 3 বছর, কারণ আপনি ব্র্যাকেটের উপরে এনই দেন, সময়ই দেন, আর এই সময় মানেই কত এখানে 3 বছর সময়, 3 বছর। কিন্তু কাহিনী হচ্ছে ভাই এখানে সময়টা কিন্তু 3 বছর না, ঠিক আছে? এখানে কিন্তু শুধুমাত্র ওইটা দেখেই আপনি 3 দাগায় দিয়ে আসবেন যে 8000-এর কিউব রুট করলে 20 আর 9261-এর কিউব রুট করলে তো 21, তো পাওয়ার তো আমার 3 হয়ে গেছে, তার মানে উত্তর 3 বছর দেই। তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কেন ভুল হবে? কারণ কি, প্রশ্নে আপনাকে বলছে যে সুদের হিসাব হবে সেমি অ্যানুয়ালি, 6 মাস পর পর সুদের হিসাব হবে, 6 মাস পর পর সুদের হিসাব হবে। তাহলে 6 মাস পর পর যদি সুদের হিসাব হয়, আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বোঝানোর ট্রাই করতেছি যে আপনি এখানে যে সময়টা লেখেন, যে সময়টা লেখেন, এই সময়ই আপনাকে বলে দেয় যে আপনি সুদের হিসাবটা আসলে কতবার করবেন, সুদের হিসাবটা আপনি কতবার করবেন। এই সময়ের এই ইয়েটাই আপনাকে বলে দিবে যে সুদের হিসাব কতবার করতে হবে। তার মানে এখানে পাওয়ার যেহেতু 3, এখানে পাওয়ার যেহেতু 3, তার মানে আপনি 3 বার সুদের হিসাব করছেন, 3 বার আপনি এখানে সুদের হিসাব করছেন। তাহলে 3 বারে আপনি 6 মাস, 6 মাস, আবার 6 মাস, এইরকম করে সুদের হিসাব করছেন না? 6 মাস 6 মাস 6 মাস করে আপনি সুদের হিসাব করছেন, তাই না? তাহলে 6 মাস 6 মাস করে যদি সুদের হিসাব করেন তাহলে আপনার সময়টা কত হচ্ছে 1.5 বছর হয়ে যাচ্ছে না? 1.5 বছর হবে, 1.5 বছর হবে। কেন হলো এটার জন্য প্রথম ক্লাস দেখতে হবে, ঠিক আছে? এই যে 20-এর ওপরে পাওয়ার 3 মানে কি 20 গুণন 20 গুণন 20, তো 20 20-এ 400, 400 আর 20-এ কত 8000। তো 8000-কে যদি আপনি ছোট করে লিখতে চান, তো 8000-কে ছোট করে লিখতে চাইলে আপনি চাইলে কি করতে পারেন 20-এর উপরে কিউব দিতে পারেন। আবার এই যে 9261 না, কোথায় গেল, এই যে 9261, 9261 মানে হচ্ছে 21 গুণন 21 গুণন 21, ঠিক আছে? 21 গুণন 21 গুণন 21। তাহলে 21 গুণন 21 গুণন 21-কে এতবার না লিখে আমরা তো খুব সহজেই বলতে পারি তো ভাই 21-এর উপরে পাওয়ার 3 বা 21 কিউব, তাহলে তো আমার 9261 হয়, ঠিক আছে? তাহলে উত্তর এখানে কত হবে 1.5 বছর হবে, 3 বছর হবে না কিন্তু, ঠিক আছে?
নম্বরে চলে যান। 29। দেখেন 29-এ কি বলা হচ্ছে যে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম ফর 2 years at 12 whole 1/2% per annum is 510, the simple interest on the same sum at the same rate for the same period of time is what? বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে 2 বছরে 12.5% আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হচ্ছে 510 টাকা। তাহলে ওই একই আসলের ওপরে একই সুদের হারে একই সময়ে সরল সুদ কত টাকা আসবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে আপনার আসল কত এটা দেওয়া নাই, আসল কত এটা দেওয়া নাই, আমাকে আগে আসল বের করতে হবে, তারপরে সরল সুদ কত সেটাতে যাব। কিন্তু এখান থেকে চাইলে আমি আসলটা খুব ইজিলি বের করতে পারি। কিভাবে? এই যে আমাকে রেট পার্সেন্ট দিয়ে রাখছে 12.5%, এই 12.5% মানে হচ্ছে 1/8। একটা জিনিস মাথায় রাখেন, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আপনাকে রেট বলে দেয় যে রেট এত, তাহলে বুঝবেন যে আপনার অঙ্কের 95% ডান। ঠিক আছে, কারণ রেটটাই হচ্ছে মেইন। রেট থাকলে এখান থেকে আপনি সব কিছুই বের করতে পারবেন। তাহলে এই 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/8। তার মানে আমার প্রিন্সিপাল হচ্ছে 8 টাকা আর অ্যামাউন্ট হচ্ছে কত? 8-এর উপর 1 টাকা সুদ 9 টাকা। আমাকে বলতেছে যে 2 বছরে এটা মানে এখান থেকে আমি সুদ কত পাবো? 510 টাকা পাবো। তাহলে যেহেতু 2 বছর বলছে, তাহলে এই যে 2 পাওয়ার, এই যে 2 পাওয়ার, 8-এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 64, 9-এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 81, তাই না? তার মানে 64 টাকা আসল, 81 টাকা হচ্ছে আমার সুদ আসল। তাহলে এখান থেকে ইন্টারেস্ট কত আসে? আপনি বলবেন যে 17 টাকা। 17 টাকা সুদ পান। তো আমার এখানে যেটা 17 টাকা, আমার এখানে যেটা সুদ 17 টাকা, প্রশ্নে বলতেছে যে সুদ হচ্ছে 510 টাকা। তাহলে 17 যদি 510 হয়, আমার দরকার আমার প্রিন্সিপালটা কত, আসল কত? তো আমার প্রিন্সিপাল হচ্ছে 64 টাকা। তাহলে ইন্টু 64, 17 এটার ভিতরে কতবার যাবে? 30 বার। 3 64 192 আর একটা শূন্য, অর্থাৎ 1920 টাকা হচ্ছে আমার আসল টাকা। এখন আমাকে সরল সুদ বের করা লাগবে। তো সরল সুদ তো সহজ হিসাব, এগুলো আমরা শিখে আসছি অনেক আগেই। তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট কিভাবে বের করব? এই যে আমার আসল 1920 টাকা, সুদের হার, সুদের হার হচ্ছে 12.5% বা 1/8, সময় কত? 2 বছর। 2 বছর, তাহলে 2 এটার ভিতরে কতবার? 4 বার। 4 এটার ভিতরে কতবার যাবে? 48 বার। আর এই যে একটা শূন্য, অর্থাৎ এই যে 480 টাকা। 480 টাকা হবে আমার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। একত্রিশে চলে যান। মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে বিষয়গুলো এমন না, বিষয়গুলো হচ্ছে এমন যে একই সংখ্যা বারবার, যেমন 8000 আর হচ্ছে 9261, এই সংখ্যাটা আমরা গত ক্লাসে করে আসছি। একই সংখ্যা আপনাকে ঘুরে ফিরে বারবার দিবে। আপনি যখন এই ম্যাথগুলো 3 বার 4 বার বা 5 বার করবেন, তখন এই ক্যালকুলেশনগুলো আপনার মাথায় অটো সেট হয়ে যাবে। পরীক্ষায় যেয়ে দেখবেন যে এইগুলাই আসছে, তখন আর আপনাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। এই যে আমরা বলি না যে মানে বেশি বেশি করবেন, অনেক বেশি ম্যাথ সমাধান করবেন, অনেক বেশি ম্যাথ সমাধান করলে হয় কি, অনেক বেশি ক্যালকুলেশন আপনার সামনে আসবে। এই ক্যালকুলেশন করতে 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 আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, যখন মুখস্থ হয়ে যাবে দেখবেন যে পরীক্ষাতে সেম ক্যালকুলেশন আসছে, তখন আর আপনাকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। কম্পাউন্ড ইন্টারেস্ট অন্যান্য চ্যাপ্টারে কি হয়, আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন না যে ভাই এইটা না হয়ে এইটা হলে কি হইতো, বা এখানে এই সংখ্যা না থেকে যদি ওই সংখ্যা থাকতো তাহলে কি হইতো। এইগুলো অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা বা নির্দিষ্ট কিছু প্যাটার্ন মেনে প্রশ্নগুলো তৈরি করা হয়। কারণ ওরা জানে যে এখানে যদি একটু সংখ্যার একটু 19-20 হয়ে যায়, তখন আর স্টুডেন্ট পারবে না, মানে ক্যালকুলেটর ছাড়া এই সমাধানগুলো করতে পারবে না। আপনি যদি এইগুলো গতানুগতিক পদ্ধতিতে সমাধান করতে যান,
তাহলে দেখবেন যে আপনি একটা ভ্যাবাচাকার মধ্যে পড়ে যাবেন যে কিভাবে কি করব, কিভাবে কি করব। যেমন এই যে আহ, ধরেন এতগুলো অধ্যায় না, অনেকগুলো অধ্যায়, পাটিগণিতেরই 16-17টা অধ্যায়, জ্যামিতি, বীজগণিত, আরো অনেক বিষয় আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে কি সবসময় একটা করে প্রশ্ন নেওয়া সম্ভব হয় প্রশ্নকর্তার? একটা করে প্রশ্নও কিন্তু নিতে পারে না প্রত্যেকটা অধ্যায় থেকে। তার মধ্যে যদি চিন্তা করে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দুইটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে দুইটা না নিয়ে এরকম মিক্স কিছু ঢুকাই দেয় যে সিম্পলও থাকবে কম্পাউন্ডও থাকবে, যেমন এই যে আগেরটা এরকম দিতে পারে। আবার সবচেয়ে মানে যেহেতু আমরা ইন্ডিয়ান বই পড়তেছি, ইন্ডিয়ায় সবচেয়ে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে ওরা জিজ্ঞাসা করে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য এত, 3 বছরের পার্থক্য এত, 2 বছরের পার্থক্য হলে অনুপাত এত, 3 বছরের পার্থক্য হলে অনুপাত এত, তাহলে রেট কত, মানে একটু অ্যাডভান্স লেভেল আমরা শেষের দিকে করব। ওখানে কিছু সুন্দর ট্রিক আছে। ওই ট্রিকগুলার আগে যদি আপনি মানে ওই ট্রিকগুলো মূলত আসছে ওই বেসিক সূত্র থেকে ওইগুলো ফর্ম করা হয়েছে, যে পুরো সূত্র না করে সূত্র শেষ লাইনটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে। কারণ এগুলো হচ্ছে একদম ফিক্সড, যে আপনাকে জিজ্ঞাসা করবে যে 2 বছরের এত, 3 বছরের পার্থক্য এত, 2 আর 3 শুধু এইগুলাই জিজ্ঞাসা করবে। 2-3 বছরের বাইরে কোনো পার্থক্য আজ পর্যন্ত ইন্ডিয়ায় জিজ্ঞাসা করে নাই। ঠিক আছে? সো এই জিনিসগুলো মুখস্থ রাখে। কিছু জিনিস আছে আপনাকে একটু মুখস্থ রাখতে হবে, অন্য কোনো ওয়ে নাই। দেখেন 31-এ যান, 31-এ বলা হচ্ছে যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 years at 8% per annum is half the compound interest on টাকা 4,000 for 2 years at 10% per annum. The sum placed on simple interest is, বলতেছে যে 4,000 টাকার 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ যা হবে সেই সুদের অর্ধেক হবে কত? সেই সুদের অর্ধেক হবে ওই যে সরল সুদের 3 বছরে 8% হারে আপনি যদি রাখেন। অর্থাৎ আপনি এখানে সরল সুদটা আপনি মানে সরল সুদটাতে আপনি হিসাব করবেন, সেটা আপনার প্রিন্সিপালটা কত, সরল সুদের প্রিন্সিপালটা কত এইটা দেওয়া নাই। সরল সুদের প্রিন্সিপালটা কত হবে এইটা আপনার দেওয়া নাই, শুধু বলতেছে যে 3 বছর 8% হারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আপনি সরল সুদে রাখেন তাহলে সুদের পরিমাণটা অর্ধেক হবে। কার অর্ধেক? বলতেছে যে 4,000 টাকা 2 বছরে 10% হার চক্রবৃদ্ধি সুদে যা পাবেন তার অর্ধেক। অর্থাৎ এখানে প্রথমে আগে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। এই যে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর, 2 বছর মানে কত, 2:1। এখানে প্রিন্সিপাল বলতেছে যে 4,000 টাকা, 4,000-এর 10%, 4,000-এর 10% কত, 400 টাকা, 400-র আবার 10%, 400-র আবার 10% হচ্ছে আপনার 40 টাকা। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতেছে? আপনি বলবেন যে ভাই 800 টাকা আর 40 টাকা ইজ ইকুয়াল টু 840 টাকা। অর্থাৎ এই যে 4,000 টাকার 10% হারে 2 বছরের যৌগিক সুদ পাইলেন 840 টাকা, এইটাকে যদি আপনি অর্ধেক করেন, এইটাকে যদি আপনি অর্ধেক করেন তাহলে আপনি কত পাবেন? 420 টাকা পাবেন। এই 420 হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট। এই 420 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 420 যদি আমার সিম্পল ইন্টারেস্ট হয়, 420 যদি আমার সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে সিম্পল ইন্টারেস্টের মূলধনটা কত এইটা জিজ্ঞাসা করছে। যে ভাই মূলধন কত এটা আমি জানি না, ধরে নিচ্ছি যে পি টাকা মূলধন, কথার কথা পি টাকা মূলধন। আর এখানে বলতেছে যে আপনার সময় হচ্ছে 3 বছর, রেট হচ্ছে 8%, তাহলে এই যে পি টাকা 3 বছর 8% হারে কত হয়ে যাবে? এই যে 420 টাকা হবে, 420 টাকা হবে। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে এই প্রিন্সিপালটা কত, এই প্রিন্সিপালটা কত। ঠিক আছে? এই সরল সুদে যে 420 টাকা আমি পাবো, তো এই সরল সুদ 420 টাকা আমি কোত্থেকে পাবো? তার মূলধন তো লাগবে, সেই মূলধনটা জিজ্ঞাসা করছে। তাহলে মূলধন তো আমরা সবাই বের করতে পারি ভাই, যে 100 গুণন মোট সুদ 420 টাকা, আর আমার টাইম কত, 3 বছর, রেট কত, 8%। 3 এখানে কতবার যাবে? 140 বার, 4 25 বার, 4 এখানে 2 বার, 2 এখানে 70 বার, 70-20-এ 1400, 570-এ 350, 1400 আর 350 মানে কত, 1750 টাকা। তার মানে এই যে পি, এই পির ভ্যালুটাই হচ্ছে আপনার 1750 টাকা। বোঝা গেছে ভাই?
32-এ চলে যান। বত্রিশে বলা হচ্ছে যে দেয়ার ইজ 60% ইনক্রিজ ইন অ্যান অ্যামাউন্ট ইন 6 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। বলতেছে যে 6 বছরে সরল সুদ আপনার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 60% বৃদ্ধি পাবে। মানে সরল সুদে একটা অ্যামাউন্ট 6 বছরে 60% বৃদ্ধি পাবে। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ টাকা 12,000 আফটার 3 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট? বলতেছে যে একই হার সুদে 12,000 টাকা 3 বছরের যৌগিক সুদ বা চক্রবৃদ্ধি সুদ কত আসবে? ভাই এগুলো আমরা খুব সিম্পল ওয়ে আমরা জানি যে 1 বছরে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সুদের হার। তাহলে এখানে বলতেছে যে 6 বছরে আপনার 60% বৃদ্ধি পাবে। তাহলে 6 বছরে যদি 60% বৃদ্ধি পাই, 1 বছরে কত পাবে সেটাই হচ্ছে আমার সুদের হার। তাহলে 1 বছরে কত পাবে? এই যে 10% পাবে। তার মানে এখানে প্রিন্সিপাল হচ্ছে আপনার এই যে 12,000 টাকা, রেট হচ্ছে আপনার 10%, টাইম হচ্ছে আপনার 3 বছর। জিজ্ঞাসা করছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবো। এই যে এখানে দেখা মাত্রই যে আমার রেটও খুব ভালো একটা সংখ্যা, প্রিন্সিপালও খুব সুন্দর একটা সংখ্যা, টাইমও বলছে 3 বছর। টাইম 3 বছর দেখার সাথে আমি চলে যাব কোথায়? এই যে কোডিংয়ে, যে 3:3:1। তাহলে 12,000-এর 10% কত হবে? আপনি বলবেন যে ভাই 1200 টাকা। 1200-র আবার 10% কত? আপনি বলবেন 120 টাকা। 120-এর 10% কত? আপনি বলবেন 12 টাকা। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতেছে? 3×12 = 3600 প্লাস হচ্ছে 360 প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু কত? 3600 3900, 3,972 টাকা হচ্ছে আপনার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আটত্রিশ নম্বরে চলে যান, 38। বলা হচ্ছে যে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 2 ইয়ার্স ইস টাকা 832। বলতেছে যে একটা নির্দিষ্ট টাকার উপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 832, অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর দ্য সেম পিরিয়ড ইস টাকা 800। এবং একই টাকার উপরে একই সময়ে সরল সুদের পরিমাণ হচ্ছে 800 টাকা। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স উইল বি। তাহলে 3 বছরে সরল সুদ আর যৌগিক সুদের পার্থক্য কত হবে এটা জিজ্ঞাসা করছে। তাই খেয়াল করেন, প্রথমে যদি আমরা এই যে সিম্পল ইন্টারেস্টের বিষয়টা একটু দেখি, যে সিম্পল ইন্টারেস্ট বলতেছে যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 800 টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 832 টাকা, তাই না? আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সমান হারে হয়, অর্থাৎ প্রথম বছরে যদি আমি 100 টাকা সুদ পাই, দ্বিতীয় বছরেও 100, তৃতীয় বছরেও 100, এইভাবেই তো পাই নাকি? তাহলে দেখেন, তাহলে 2 বছরে যদি 800 পাই, তার মানে প্রথম বছরে 400 টাকা পাইছি এবং দ্বিতীয় বছরে আমি আবার 400 পাইছি। এই দুইটা মিলে আমার কত হয়েছে? সিম্পল ইন্টারেস্ট 800 হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? আপনি বলবেন যে কম্পাউন্ড ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্টের মতোই প্রথম বছরেও ও মূল টাকার 400 টাকা পাবে, দ্বিতীয় বছরেও মূল টাকার 400 টাকা পাবে। তাহলে এই যে এক্সট্রা যে 32 টাকা, এটা কোত্থেকে পাবে? এই যে প্রথম বছরে যে সুদটা পাইছে 400 টাকা, এই 400 টাকার আবার সুদ পাবে এখানে কত? 32 টাকা। তাহলে 400 টাকা থেকে যদি 32 টাকা সুদ পায়, তার মানে কি 8% হচ্ছে এখানে সুদের হার। এখানে সুদের হার কত? 8% হারে সুদ পাবে। তো প্রশ্ন এটা না, আমি জাস্ট যেটা বুঝাইতে চাচ্ছি যে এখানে সিম্পল ইন্টারেস্ট যেহেতু প্রতি বছরে সমান, তার মানে প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 400 হলে 2 বছর 800 হয়।
কম্পাউন্ড ইন্টারেস্টও তাই, প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 400, শুধু এক্সট্রা এই 32। এই 32 কোত্থেকে আসছে? এই যে প্রথম বছরে যে 400 টাকা সুদ পাইছি তার ওপরে আবার সুদ যুক্ত হয়েছে। এই 400 টাকার সুদ হচ্ছে এখানে কত? 32 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা কত, তুমি আমাকে এটা বলো। তো এটা তো খুব সহজ হিসাব যে 3 বছর হইলে এখানে কত হবে? 3 বছর হইলে এখানেও 400 হয়ে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 3 4 1200 টাকা হবে না? সিম্পল ইন্টারেস্ট কত? 1200। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরের কোড কত? এই যে 3:3:1। 3:3:1 মানে কত? এই যে 400, এখানে 400 থাকবে কতবার? 3 বার। আবার এই যে 32, 32 কতবার থাকবে? 32ও 3 বার থাকবে এখানে, 32ও 3 বার থাকবে। তারপরে এখানে কত থাকবে? 32-এর আবার এখানে সুদ থাকবে। তো 32-এর কত পার্সেন্ট সুদ থাকবে? এই যে বের করছি যে 400-র উপরে যদি 32 টাকা সুদ পাই সেটা হচ্ছে 8% হয়ে যায়। তাহলে এই যে আমার 32, তাহলে এই 32-এর 8% কত? 4 দুগুণ 8, 4 25-এ 100, তার মানে 32 দুগুণ 64। তার মানে এখানে হচ্ছে ধরে নেন যে 2 দশমিক সামথিং কিছু একটা হবে, কারণ 25 দিয়ে 64-কে যদি ভাগ করি তাহলে 25 দুগুণ 50, তারপরে আর দিতে পারেন, অর্থাৎ 2 দশমিক সামথিং কিছু একটা হবে। তাহলে খেয়াল করেন এখানে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরের পার্থক্য কত? 3 4 1200, 3 32-এ 96 যোগ 2 দশমিক সামথিং। তো এখানেও আপনার সিম্পল ইন্টারেস্ট 1200, কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে 1200, 1200 কেটে দেন, তাহলে এই যে 96 যোগ 2 অর্থাৎ 98 টাকা সামথিং কিছু একটা হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে হচ্ছে আপনার 1298 দশমিক সামথিং কিছু একটা, আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আপনার 1200 টাকা। এই দুইটা বাদ দিলে কত পাবেন? 98 দশমিক সামথিং কিছু একটা। ঠিক আছে, তো 98 দশমিক, দেখেন প্রশ্নের অপশনে 98 দশমিকের একটা অপশনে আছে, সেটা হচ্ছে অপশন সি, 98.56। তার মানে এটাই উত্তর হবে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরের পার্থক্য হচ্ছে 98 টাকা 56 পয়সা। এইগুলো ক্যালকুলেশন করার সময় নষ্ট করবেন না যে 64-কে 25 দিয়ে ভাগ করতেই হবে। অ্যাপ্রক্স হিসাব করেন, 2 বার যাবে, সামান্য কিছু বেশি বাদ দেন, অপশন দেখলেই বুঝতে পারবেন যে উত্তর কোনটা হবে। ঠিক আছে, পঁয়তাল্লিশ নম্বরে যান। দেখেন এখানে আগে একটা আমি মানে ছোট একটা জিনিস দেখাই, তাছাড়া হুট করে ওটাতে নিয়ে গেলে বুঝবেন না। কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম যে আপনার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের 3 বছরের পার্থক্যের যে বিষয়টা, দেখেন ওই যে আজকে একটা ম্যাথ করলাম না প্রথমের দিকে, যেখানে যে একজন কমেন্ট করলেন যে ভাই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের উপর সুদই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। ওই কথাটা শুধুমাত্র 2 বছরের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের পার্থক্যটা বের করতে চাই, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য আমি জানি না, ধরে নেন যে আমার মূলধন কত আমি জানি না, তাহলে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য হচ্ছে আপনার সুদের উপরে কি হবে? সুদের উপরে সুদ হবে। তাহলে প্রিন্সিপাল পি টাকা, এই রেট পার্সেন্টের উপরে রেট পার্সেন্ট গুণ দিলে আমি কি পেয়ে যাব? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য পাবো। তাহলে দেখেন, তাহলে এখানে কত হচ্ছে? পি আর স্কোয়ার ডিভাইডেড 100 স্কোয়ার। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের উপরে মানে 2 বছরের পার্থক্য। এই যে এই অংশটুকু, শুধুমাত্র এতটুকু, এতটুকু কি হচ্ছে? সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য। ঠিক আছে, যদি 3 বছর বলে, যদি 3 বছর বলে যে 3 বছরের পার্থক্য কত, খেয়াল করেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 3 বছরের পার্থক্যটা কত হবে? 3 বছরের পার্থক্য কত হবে? আমরা সবাই জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে মাদার ফর্মুলা সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস রেট পার্সেন্ট টাইম, যেহেতু 3 বছর, এই যে আমি এখানে 3 লিখলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব? এটা তো হচ্ছে আমার অ্যামাউন্টের সূত্র, তো আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে চাই তাহলে এই অ্যামাউন্ট থেকে আমাকে কি করতে হবে?
পিটাকে বাদ দিতে হবে। দেওয়ার পরে আমার যেহেতু সিম্পল ইন্টারেস্টের সাথে কম্পাউন্ড, তাহলে এটা এখন আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? সেম একই কথা, যে পি টাকা, রেট হচ্ছে আর, টাইম হচ্ছে কত? 3 বছর। তাহলে টাইম কত? এই যে 3, রেট হচ্ছে আপনার 100। তাহলে 3 বছরের পার্থক্যটা কত হবে? এইটা একটু ক্যালকুলেশন করি। এইটা যদি আপনি ক্যালকুলেশন করেন, এখানে পি কমন নেন আপনি, এখানে পি আপনি কমন নিলেন, পি কমন নিলে এখানে লসাগু কত হবে? 100 আর 100-এর উপরে পাওয়ার 3, তার মানে হচ্ছে 100 কিউব হচ্ছে এখানে আপনার লসাগু হবে। আর এখানে 100 প্লাস আর, 100 প্লাস আর উপরে হচ্ছে পাওয়ার 3। পি যেহেতু কমন নিছেন তার মানে 1, 100-র সাথে এই 1 গুণ করলে এই যে 100 কিউব, মাইনাস এখানে পি যেহেতু আপনি কমন নিছেন 100 দিয়ে 100 কিউবের ভিতরে একবার যাবে, তার মানে এখানে থাকবে কত? 100 স্কোয়ার গুণন রেট আপনি জানেন না, এটা হচ্ছে আপনার 3। তাহলে খেয়াল করে দেখেন, এখানে এই যে পি ইন্টু, ওপরে লিখি, হ্যাঁ, তাছাড়া জায়গা হবে না। দেখেন, তাহলে এখানে আমরা লিখতে পারি যে পি ইন্টু এই যে 100 কিউব, এ প্লাস বি হোল কিউব হয়েছে না এটা? এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব হয়েছে না? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব, এ কিউব প্লাস বি কিউব, বি কিউব বড় হাতের আট ধরেন, এখানে বড় হাতের আট ধরেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এখানে কত? মাইনাস 100 কিউব, 100 কিউব মাইনাস এখানে কত? এই যে 3 ইন্টু 100 স্কোয়ার ইন্টু কত? আর। এখন আপনি একটু নর্মালি চিন্তা করেন তো ভাই, যে কোনোটার সাথে কি কোনোটা একটু ক্যান্সেল আউট করা যায় কিনা? হ্যাঁ যায়। কিভাবে? এই যে দেখেন, এই 100 কিউব আর এই যে মাইনাস 100 কিউব, এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখেন, এই যে দেখেন 3, এই যে এতটুকু দেখেন 300 স্কোয়ার, হ্যাঁ 300 স্কোয়ার আর, এই যে প্লাস প্লাস 300 স্কোয়ার ইন্টু আর, আর এই যে দেখেন মাইনাস 300 স্কোয়ার ইন্টু আর, এই দুইটাকে আমরা চাইলে কি করতে পারি? ক্যান্সেল আউট করতে পারি না? পজিটিভ নেগেটিভে কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে খেয়াল করেন, এখন আমরা লিখতে পারি কি? আমাদের থাকলো কি এখানে? পি ইন্টু, এখানে নিচে হচ্ছে আপনার 100 কিউব, ওপরে থাকলো হচ্ছে আপনার আর কিউব, তাই না? এখানে থাকলো হচ্ছে আপনার আর কিউব প্লাস এখানে থাকলো কত? 3 আর 100 300, অর্থাৎ 300 আর স্কোয়ার থাকলো, 300 আর স্কোয়ার থাকলো। এখন আর একটা জিনিস খেয়াল করেন, এখন আর একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখানে পি আর আর স্কোয়ারটাকে কমন নেন, পি আগে থেকেই কমন ছিল এখানে, আপনি সাথে আর স্কোয়ারও কমন নিলেন, তাহলে হবে কি? আর স্কোয়ার এখানে একটার প্লাস এখানে কত? এখানে কত? আর স্কোয়ার কেটে গেলে এখানে কত? 300। তাহলে নিচে কত থাকবে? এখানে নিচে থাকবে হচ্ছে আপনার শুধুমাত্র 100 কিউব থাকবে না? 100 কিউব থাকবে। তাহলে ওই যে আমি শুরুতে লিখছি যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এর 3 বছরের পার্থক্যটা হবে কত? এই যে এইটা, এই যে এইটা হবে হচ্ছে আপনার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরের পার্থক্য। এই দুইটা ভ্যালু দয়া করে মুখস্থ করে রাখবেন। প্রথমে যেটা লিখে দিছি 2 বছরের, যে পি আর স্কোয়ার ডিভাইডেড 100 স্কোয়ার, এটা হইতেছে যে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, আর এইটা হইতেছে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য। এইটাই হচ্ছে শর্ট ট্রিক। এখান থেকে আমরা ম্যাথ করা শুরু করব, এই পরবর্তী ম্যাথটা। এবং এই যে এত বিস্তর ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করার দরকার নাই। এই ক্যালকুলেশন করে এখান থেকে আপনি খুব ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবেন, কারণ পরীক্ষায় বারবার আপনাকে এটাই জিজ্ঞাসা করা হবে যদি আসে যে 2 বছর আর 3 বছরের পার্থক্য এত, বা 2 বছর আর 3 বছরের পার্থক্যের অনুপাত এত দেওয়া আছে।
ঠিক আছে, আপনাকে এই পুরো ক্যালকুলেশন করার চেয়ে শুধুমাত্র 3 বছরের পার্থক্য এত, 2 বছরের পার্থক্য এত, এই দুইটা একটু টানা মুখস্থ করে রাখবেন, তাইলেই হবে। তো এখন দেখেন, এই যে আমরা সলভ করবো এখন 45টাতে এই জিনিসটা লাগবে। আশা করি এটা খাতায় তুলছেন এবং বুঝতে পারছেন যে বিষয়টা কোত্থেকে আসতেছে। দেখেন 45-এ আমাকে বলা হচ্ছিল যে এ পার্সন লেন্ট আউট এ সার্টেন সাম অন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য সেম সাম অন কম্পাউন্ড ইন্টারেস্ট at a certain rate of interest per annum. He noticed that the ratio between the difference of compound interest and simple interest of 3 years and that of 2 years is 25:8. The rate of interest per annum is, বলতেছে যে একজন মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এবং একটা নির্দিষ্ট পরিমাণ রেটে সরল সুদের এবং যৌগিক সুদের টাকা দিবে, মানে সরল সুদেও দিবে, যৌগিক সুদেও দিবে, ঠিক আছে। এবং সে খেয়াল করে দেখলো যে তার যেই টাকাটা সে ধার দিছে সেই ধারের আপনার 3 বছরের সরল সুদ আর যৌগিক সুদ এবং 2 বছরের সরল সুদ এবং যৌগিক সুদের যে পার্থক্য, তার অনুপাতটা হচ্ছে আপনার 25:8। 25:8 জিজ্ঞাসা করছে যে আপনার সুদের হার কত, ঠিক আছে, আপনার সুদের হারটা কত এটা জিজ্ঞাসা করছে। তো প্রশ্ন তো আপনাকে বলেই দিছে ভাই, প্রশ্ন তো আপনাকে বলেই দিছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্টের 3 বছরের সুদ আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের সুদের যে পার্থক্য তার অনুপাতটা কত দিছে, এই যে 25/8 দিছে। 25/8 দিছে, কথা বুঝছেন। সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের 3 বছরের পার্থক্য, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের পার্থক্যের অনুপাত হচ্ছে 25/8। আপনাকে ওরা বলছে যে রেট পার্সেন্ট কত, তুমি সেটা বের করো। তো আপনার যদি ওই দুইটা বিষয় একটু জানা থাকে, আপনার যদি মাথায় থাকে, তাহলে খুব ইজিলি বের করতে পারবেন যে ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 3 বছরের পার্থক্য হচ্ছে PR² ইন্টু R+300 ডিভাইডেড কত 100³ আর 2 বছরের কত, এই যে PR² ডিভাইডেড 100² সমান সমান কত, এই যে 25/8। 25/8। এখন আপনি চিন্তা করেন যে ভাই এই যে PR² আর এই PR² কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এই 102 বার দিয়ে যদি 103 বারকে যদি আপনি ভাগ করেন, তাহলে এখানে কয়বার 100 থাকবে, শুধু একবার 100 থাকবে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি হবে পরের লাইনে, যে R+300 ডিভাইডেড 100 ইকুয়াল টু কত, 25/8। তাহলে দেখেন 4 এখানে 25 বার, 4 এখানে 2 বার। তাহলে খেয়াল করে দেখেন 2 আর R গুণ করে দিলে 2R প্লাস 2 আর 300 গুণ করে দিলে 600, 25 আর 25 গুণ করে দিলে কত, 625। তাহলে এই যে 2R সমান সমান 625 থেকে 600 বিয়োগ করলে 25, তাহলে R সমান সমান কত, এই যে 12.5%। বুঝা গেছে? তাহলে রেট পার্সেন্ট জিজ্ঞাসা করছে, রেট পার্সেন্ট কত, 12.5%। কয় সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড। এই ম্যাথ আসলে পোলাপান মাথা আওলায় যাবে পরীক্ষায় যদি এই ম্যাথ দেয় প্রিলিমিনারিতে, ঠিক আছে, সলভই করবে না। এইরকম কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে যাতে করে আপনি আগের ক্যালকুলেশনটা স্কিপ করতে পারেন। এখানে আরেকটা ইয়ে আছে, বাট ওই টাইপের প্রশ্ন আসে না, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আসলে কি বলবো, যে অনেক মজার একটা জিনিস, ঠিক আছে। লজিকগুলো আসলে কিভাবে কাজ করে এইগুলো আপনি আসলে চিন্তাই করতে পারবেন না। যে আমার সবচেয়ে মজা লাগে, আমার প্রথমে আমি যখন শেখা শুরু করছি ওদের কাছ থেকে, তখন আমার মনে হতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার দ্বারা হবে না, একদমই হবে না। এবং আমি আমি বল এর আগে বললাম না যে 18টা ক্লাস ছিল, আমি 3-4টা ক্লাস করার পর একদম ছেড়ে দিয়েছি, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট করবো না, এটা আমি বাদ দিব, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু তারপরে আমি আসলে মজাটা পাইছি যে না, এই পাটিগণিতের এই অধ্যায়টা খুবই মজার এবং আজে বাজে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আপনি করতে পারবেন না চাইলেই, লজিকের বাইরে চিন্তা ভাবনা করতে পারবেন না। এবং আমরা প্রশ্নও করতে পারতাম না একদম, যে ভাই এইটা না হয়ে যদি ওইটা হইতো তাইলে কি হইতো আপনি একটু বলেন, এরকম কোনো প্রশ্ন করার কোনো অবকাশ নাই।
কারণ সেম সংখ্যা বিগত 30 বছর 40 বছরের প্রশ্ন সামনে এনে দেখাইতো যে দেখেন যে সেম ওই একই সংখ্যা দিছে, বারবার একই সংখ্যা দিয়ে প্রশ্ন করছে, মানে এই সংখ্যাগুলোর বাইরে যাবে না। এই সংখ্যাগুলোর বাইরে যখনই যাবে তখন আর এই লজিকগুলো খাটবে না, আর তখনই সলভ করতে পারবে না পোলাপান, মানে হাতে কলমে। আসেন 46 আসেন। দেখেন অনেক সময় ফর্মুলা আপনার দারুণ কাজে দিবে, মানে অন্যরকম কাজে দিবে। ফর্মুলা যে একদম ফেলে দেওয়ার মতো জিনিস তাও না, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা ওই ফর্মুলাটা শুধু মুখস্থই করছি, আমরা মুখস্থই করছি বা ওইটা ওইভাবেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করি জায়গায় অজায়গায়। ঠিক আছে, আমরা আগে কি করতাম, আমরা সব জায়গায় ফর্মুলা ব্যবহার করতাম কম্পাউন্ড ইন্টারেস্ট, এখন আমরা অন্তত এটা করব না। যেই জায়গায় আমি একদম পাচ্ছি না, আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি কোনো কিছু দিয়ে পাচ্ছেন না, আপনি যদি ওইটার বেসিকে ফিরে যান, অর্থাৎ যে ফর্মুলাতে ফিরে যান, ওরা যে ফর্মুলাটা দিছে, দেখবেন যে ওইটা দিয়ে সহজেই হচ্ছে। কারণ কিছু কিছু প্রশ্ন সেটই করে ওরা এমনভাবে যে এটা তুমি এইটা ছাড়াও ওইটা দিয়ে পারবা না, বা এইটাই তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে। এই 46-এর অন্য কোনো ওয়ে আছে কিনা আমার এই মুহূর্তে মানে স্মরণ হচ্ছে না, তবে এইটাকে যদি আমরা একদম যে মাদার ফর্মুলা ওইটা দিয়ে সলভ করি, তাহলে আমার বিশ্বাস যে খুব দ্রুত এটা সলভ করা সম্ভব। ঠিক আছে, অন্য কোনো ওয়ে কারো জানা থাকলে জানেন, আমার এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। তো এইটা দেখেন, এখানে বলা হচ্ছে যে এ ফাদার লেফট এ উইল অফ টাকা 16,400 ফর হিজ টু সন্স এজড 17 and 18 years। বলতেছে যে বাবা তার দুইটা ছেলে, একজনের বয়স হচ্ছে 17, আরেকজনের বয়স হচ্ছে 18, এই দুই ছেলের জন্য 16,400 টাকা উইল করে রেখে গেল। দে মাস্ট গেট ইকুয়াল অ্যামাউন্ট হোয়েন দে আর 20 years। বলতেছে যে তাদের বয়স যখন 20 বছর হবে তখন তারা সমান পরিমাণ টাকা পাবে, হচ্ছে অ্যাট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং এই 20 বছর হওয়া পর্যন্ত এটা সুদ হয়ে 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 5% করে সুদ বাড়তে থাকবে। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট শেয়ার অফ দ্য ইয়াঙ্গার সন, তাহলে ছোট ছেলেটা কত টাকা পাবে? এই যে 16,400 হবে, এই 16,400 টাকার মধ্যে ছোট ছেলেটা কত টাকা পাবে এইটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে বড় ছেলে আর ছোট ছেলে দুইজন মিলিয়ে পাবে হচ্ছে 16,400 টাকা, দুইজন মিলে 16,400 টাকা পাবে। কিন্তু কে কত টাকা পাবে এটা জানে না, আমাকে বলছে যে ছোট ছেলে কত পাবে সেটা বের করো। তাহলে আমি ধরে নিচ্ছি ভাই, আমি ধরে নিচ্ছি যে বড় ছেলে যদি X টাকা পায়, তাহলে ছোট ছেলে কত পাবে? আপনি বলবেন যে এই যে 16,400, এখান থেকে X বাদ দিলে যা থাকে সেটা আপনার ছোট ছেলে পাবে, ছোট ছেলে পাবে। এবং ওখানে বলা হচ্ছে যে 5% করে সুদের মানে চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে দেখেন ছোট ছেলের বয়স হচ্ছে 17, তার মানে 20 হইতে এখনো 3 বছর লাগবে। বড় ছেলের বয়স হচ্ছে 18, তার মানে 20 হইতে এখনো কত লাগবে? 2 বছর লাগবে, 2 বছর সময় লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, আমার এখানে বড় ছেলে কত টাকা পায়? X টাকা পায়। তাহলে এই যে আমার বড় ছেলে X টাকা পাইল, 1 প্লাস রেট কত, রেট পার্সেন্ট কত, প্রশ্নে বলে দিছে যে রেট পার্সেন্ট হচ্ছে 5%। কত বছর বয়স পর্যন্ত পাবে? বলতেছে যে 20 বছর বয়স পর্যন্ত পাবে। তাহলে বড় ছেলের 20 বছর হইতে আর কত সময় লাগবে? আপনি বলবেন যে এই যে 2 বছর লাগবে, এই যে টাইম হচ্ছে 2 বছর। সমান সমান এইটা অ্যামাউন্টের সূত্র না? কম্পাউন্ড ইন্টারেস্টের যে মাদার ফর্মুলা, অ্যামাউন্টের সূত্র না এটা? অ্যামাউন্টের সূত্র, কারণ প্রশ্ন তো বলতেছে যে ছোট ছেলে আর বড় ছেলের অ্যামাউন্ট হচ্ছে সমান, তাহলে এইটা হচ্ছে বড় ছেলের অ্যামাউন্ট সমান। এখন আমি ছোট ছেলের অ্যামাউন্ট লিখবো। তো ছোট ছেলের টাকা কত? এই যে 16,400 মাইনাস হচ্ছে X, ঠিক আছে? তাহলে কত পাবে? 1 প্লাস এইটারও কত পার্সেন্ট সুদ? ওই একই 5% সুদ। এই যে 5%। কত বছর লাগবে 20 বছর হইতে? আপনি বলতেছেন যে ভাই 3 বছর লাগবে, তাহলে এই যে পাওয়ার কত? 3। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, আপনি এইটা দিয়ে আপনি এই অংশটা দিয়ে এই অংশটাকে ভাগ করতে পারবেন না? ভাগ করতে পারবেন।
কিভাবে? আপনি এইটা দিয়ে যখন এইটাকে ভাগ করে দিবেন তখন এখানে কত হবে? শুধুমাত্র 1+5/100, এখানে পাওয়ার কত হয়ে যাবে তখন? 1 হবে না? 1 হবে, 1 হবে, কারণ এখানে আছে কতবার? 3 বার। তো এই 2 বার দিয়ে আপনি 3বারকে পূরণ করে দিলেন, মানে 3বারের মধ্যে 2বার আপনি পূরণ করে দিলেন, থাকে কত? এই যে শুধুমাত্র 1বার, এই যে 1বার। তো আমরা এখান থেকে চাইলেই কি করতে পারি? এইটা দিয়ে এটাকে ভাগ করতে পারি। ভাগ করলে আমার কি আসতেছে? এই পাশে শুধু এক্স থাকতেছে, এই পাশে থাকতেছে কত? 16,400 মাইনাস এক্স। এইটা দিয়ে এটাকে ভাগ করলে আমার কত আসে? 1+5/100। 1+5/100, এই 1+5/100 মানে হচ্ছে ভাই 105/100, যেটাকে আমরা ছোট করে লিখতে পারি কত? 21/20 লিখতে পারি, 21/20 লিখতে পারি। তো আমরা এটাকে এক চান্সে এখানে কি লিখতে পারি? যে গুণন 21/20। ওকে, এখন খেয়াল করেন, 20 দিয়ে এক্স এর সাথে আমরা গুণ করতে পারি না? যে 20 আর এক্স গুণ হয়ে যাবে, তাহলে এখানে 20x গুণ হয়ে গেল। তাহলে 16,400 গুণন কত? 21 মাইনাস 21-এর সাথে এক্স গুণ করে দেন, এই যে 21x। তাহলে খেয়াল করেন, এই 20x আর এই যে 21x যোগ হয়ে কত হয়ে যাবে? 41x হয়ে যাবে। এই পাশে থাকলো কত? 16,400 গুণন 21 থাকলো। 41 এই 164-এর ভিতরে কতবার যাবে? 4বার, আর এই যে 2 শূন্য, তাহলে কত হয়ে যাবে? x এর মান কত হয়ে যাবে? 400 আর 20 হচ্ছে 8,000, 400-কে 400, অর্থাৎ 8,400 হবে না ভাই? 8,400 হবে। তো খেয়াল করে দেখেন তো, এখানে বড় ছেলের ধরছেন কত? x টাকা, x এর মান কত বের হয়েছে? 8,400 বের হয়েছে। তো প্রশ্নে তো জিজ্ঞাসা করছে যে ছোট ছেলে কত পাবে। তো ছোট ছেলেরটা ধরছিলেন আপনি 16,400 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে এই যে 8,400। তো 16,400 থেকে 8,400 বাদ দিলেই তো আমার কাজ শেষ, যে ছোট ছেলে পাবে কত? এই যে 8,000 টাকা, 8,000 টাকা। এটাই উত্তর, কোনো কঠিন ক্যালকুলেশন না, একদম সহজ একটা ক্যালকুলেশন। ঊনপঞ্চাশে যান। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টও ছিল এই টাইপের। মানে 49-এ বলা হচ্ছে যে এ সাম অফ মানি পুট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস ইন 2 years টু টাকা 672 অ্যান্ড ইন 3 years টু টাকা 714 দ্য রেট অফ ইন্টারেস্ট পার annum। এটা খুব সহজ একটা ম্যাথ, আমরা এগুলো বোধহয় করে আসছি। যে পি টাকা 2 বছরে, পি টাকা 2 বছরে 672 টাকা হবে, আর 3 বছরে হয়ে যাবে কত? 714 টাকা। তাহলে পি থেকে 714 পর্যন্ত যদি 3 বছর হয়, আবার পি থেকে 672 পর্যন্ত যদি 2 বছর হয়, তাহলে 672 থেকে 714 পর্যন্ত কত? 1 বছর। তো এখানে বলতেছে যে সুদের হারটা কত, তুমি আমাকে সেটা বের করো। তো আমরা জানি যে 1 বছরে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সুদ। তাহলে খেয়াল করেন, এখানে এই যে 672 টাকা 1 বছরে 714 হয়েছে, তার মানে এখানে কত টাকা বাড়ছে? 42 টাকা বাড়ে নাই? 1 বছরে 42 টাকা বেড়ে গেছে। 672-এর সাথে 42 যোগ দিলে তো 714-ই পাবো। তাহলে 1 বছরে 42 টাকা বাড়ছে। কার উপরে বাড়ছে? এই যে 672-এর উপরে বাড়ছে, 672-এর উপরে বাড়ছে। তাহলে এটা পার্সেন্টেজে কত? যেহেতু রেট পার্সেন্ট বের করবো, তো এটা পার্সেন্টেজে কত সেটা দেখা দিতে হয়। এই 42 দিয়ে 672-কে ভাগ করলে 16বার পাওয়া যায়, মানে 16 পাওয়া যায়। 16 দিয়ে 100-কে ভাগ করলে আপনি 6.25 পাবেন। অর্থাৎ এখানে আমার রেট পার্সেন্ট কত? 6.25%। ঠিক আছে। পঞ্চাশ নম্বর দেখেন।
দেখেন 50-এ বলা হচ্ছে যে এ সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু টাকা 4,624 in 2 years and to টাকা 4,913 in 3 years the sum of monies বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যৌগিক সুদে 2 বছরে 4,624 এবং 3 বছরে 4,913 হয়ে যায়, তাহলে ওই টাকাটার পরিমাণ কত, অর্থাৎ আপনার এখানে মূলধনটা কত এটা জিজ্ঞাসা করছে। দেখেন এখানে কিছু টাকা ছিল, এই টাকাটা 2 বছরে হয়ে যায় কত, 4,624 হয়ে যাবে, আর এই টাকাটাই 3 বছরে কত হয়ে যাবে, 4,913 হয়ে যাবে। কিছুক্ষণ আগেই বলছি যে এখানে 1 বছরে কত টাকা বৃদ্ধি পাইবে, এখানে 1 বছরে কত টাকা বৃদ্ধি পাইছে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 4,913 থেকে 4,624 বাদ দিলে আমরা পেয়ে যাব 289 টাকা, অর্থাৎ এখানে 1 বছরে 289 টাকা বেড়ে গেছে। তাহলে এখানে আমার রেট পার্সেন্টটা কত, আপনি বলবেন যে 289 টাকা সুদ পাচ্ছি 4,624-এর উপরে, গুণন হচ্ছে 100, 289 4,624-এর ভিতরে যাবে হচ্ছে 16 বার, 16 এই 100-এর ভিতরে যাবে 6.25 বার, অর্থাৎ আমার এখানে রেট পার্সেন্ট হচ্ছে 6.25% বা 6/1/4%। এই যে আমি বললাম না যে বারবার একই সংখ্যা পাবেন, এই 6/1/4%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে ভাই 1/16, 1/16। তো এখানে যে আমাকে বলছে যে আপনার এই মূল টাকাটা কত সেটা বের করেন, তো মূল টাকা 2 বছরে 4,624 হয়ে গেছে, 2 বছরে 4,624 হয়েছে। তাহলে দেখেন আমার প্রিন্সিপাল যদি আমি 16 ধরি আর অ্যামাউন্ট ধরি 16-র উপর 1 টাকা সুদ 17 টাকা, তাহলে 2 বছরে কত হবে, 2 বছরে কত হবে, 17 17 289, 16 16 কত 256। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কিছুক্ষণ আগে হিসাব করছি যে আমার এখানে যেই টাকা 256 ছিল সেটা 2 বছরে সুদে আসলে 289 হয়েছে। তো এখানে বলতেছে যে যেই টাকা পি ছিল সেই টাকা 2 বছরে 4,624 হয়েছে। তার মানে আমার আসল যদি আমি এই 256 ধরি তাহলে 2 বছরে এটা কত হয়ে যাচ্ছে, এই যে 289 হয়ে যাচ্ছে। তাহলে 289 সমান সমান কত, 4,624। তাহলে 289 16 গুণ হয়ে যদি 4,624 হয়, তাহলে প্রিন্সিপাল যে 256 এইটাও আপনার কি হবে 16 গুণ হবে। তো এটা 16 গুণ হয়ে কত হয়ে যাবে, 4,096 হয়ে যাবে না, 4,096 হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রিন্সিপাল কত টাকা, 4,096 টাকা। একই সংখ্যা দেবে, টেনশনের কোনো কারণ নাই। একান্ন নম্বরে যান, 51। দেখেন এখানে একটা মজার ট্রিক্স পাবেন। লাস্টের টুকুর বিষয়টা হচ্ছে এরকম যে রেট পার্সেন্ট, তো এটা তো বুঝতে পারছেন যে আমাদের এখানে পি টাকা ছিল, এই টাকাটা 2 বছর সময়ে 4,624 টাকা হয়ে যায়। এই পি টাকাটাই 3 বছরে 4,913 হয়ে যায়। তাহলে খেয়াল করেন এই 4,624 থেকে 4,913 সময়কাল কত, 1 বছর। 1 বছরে এখানে কত টাকা বৃদ্ধি পাইছে, আপনি বলবেন যে 289 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এখান থেকে আপনি চাইলে রেট পার্সেন্ট বের করতে পারেন যে 4,624 টাকার উপরে 1 বছরে আমি 289 টাকা সুদ পাই। তাহলে এখানে সুদের হারটা কত, এই যে 289 4,624 গুণন কত 100, এটার ভিতরে যাবে 16 বার, 16 এই 100-র ভিতরে যাবে হচ্ছে 6.25 বার। এই 6.25ও যা, এই 6 সমস্ত 1/4% তা, আবার এই 6 সমস্ত 1/4%ও যা, এই 1/16 তা, 1/16 তা। অর্থাৎ আমি আগে আমার হিসাবের সুবিধার জন্য আমি রেটটা বের করে নিছি, কারণ আপনি এখানে রেট ছাড়া কোনো কিছু করতে পারবেন না এই প্রশ্নে, কারণ এখানে সময়গুলো কি অসমান, এখানে 2 বছর এখানে 1 বছর।
তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখানে প্রিন্সিপাল এইটা হচ্ছে আমার অ্যামাউন্ট, তো এই যে 16 টাকার উপরে 1 টাকা সুদ পান, সুদ কার উপরে পান? প্রিন্সিপালের উপরে পান। তার মানে প্রিন্সিপাল হচ্ছে আপনার 16 টাকা, 1 টাকা সুদ পাচ্ছেন, পে অ্যামাউন্ট কত হচ্ছে? 17 টাকা। তার মানে এই যে আপনার প্রিন্সিপাল, এইটা কয় বছরে? 2 বছরে 4624 হয়। তার মানে 2 বছর যদি হয়, এখানেও আপনি 2 বছর করে দেন, তো 16 আর 16 গুণ করলে কত হয়ে যাবে? 256 হয়ে যাবে। তাহলে 17 আর 17 গুণ করলে কত হয়ে যাবে? 289 হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, এই 256 টাকা 2 বছরে সুদে আসলে 289 হয়। আর এখানে বলতেছে যে পি টাকা 2 বছরে সুদে আসলে 4624 হয়। তার মানে আমার এখানে সুদে আসলে যেটা 289 টাকা, প্রশ্নে সেটা বলতেছে যে 2 বছরে সেটা সুদে আসলে কত? 4624 টাকা। আমার দরকার প্রিন্সিপাল অর্থাৎ 256 কত, তাহলে গুণন 256 ডিভাইডেড 289। 289 এটার ভিতরে 16 বার, 16 আর 256 গুণ করে দিলে এই যে 4096। তার মানে এই যে পি, এই পির ভ্যালু হচ্ছে আপনার 4096 টাকা। আশা করি বোঝা গেছে। একান্নতে চলে যান, খুব মজার একটা জিনিস শিখবো বা টেকনিক বলতে পারেন। এই ধরনের প্রশ্ন আসানুল্লাহর সময় আসতো, পোলাপান অনেক সাফার করছে এই ধরনের প্রশ্ন। খেয়াল করেন 51, একটু মনোযোগ দিবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়। এই ধরনের যত প্রশ্ন আসবে ভবিষ্যতে, জীবনেও কোনোদিন ঠেকবেন না। দেখেন 51তে বলা হচ্ছে যে এ সাম অফ টাকা 12,000 ডিপোজিটেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট বিকাম ডাবল আফটার 5 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স ইট উইল বিকাম। বলতেছে যে 12,000 টাকা আপনি যদি চক্রবৃদ্ধি আর সুদে কোথাও জমা করেন, তাহলে 5 বছরে এটা দ্বিগুণ হয়ে যাবে। 20 বছর পরে এটা কত হবে? 12,000 টাকা আপনি রাখছেন কোথাও, বলতেছে যে 5 বছর পরে দ্বিগুণ হবে, তাহলে 20 বছর পরে এই 12,000 টাকা কত হবে? তাই না? 21 দিনে ডাবল। এই যে এখন কিছু এই এনজিও টাইপ বের হয়েছে না, মাঝে মাঝে পত্রিকায় দেখেন যে গ্রাহকের 2 কোটি টাকা নিয়ে লোপাট, মানে পালায়া গেছে, 3 কোটি টাকা নিয়ে পালায়া গেছে। এই যে মানুষদেরকে লোভ দেখায় যে আপনি আমার কাছে, আপনি ব্যাংকে 1,000 টাকা রাখলে সর্বোচ্চ 800 টাকা পাবেন, তারও কম, তাও ধরলাম যে 800 টাকা দিবে ব্যাংক, 1 মাস টাকা রাখলে 1 লাখ। আর আপনি যদি আমার কাছে 1 লাখ টাকা রাখেন, তাহলে আমি আপনাকে মাসে 2,000 টাকা দিব। তো গরিব মানুষদেরকে বা মূর্খ মানুষদেরকে ফাঁদে ফালানো খুবই সহজ। বর্তমানে কোটিপতি হওয়া কোনো বিষয়ই না, কোনো বিষয় না। আমাদের দেশে মানুষজন কোটিপতি হওয়ার জন্য মুখিয়ে আছে। আপনাকে জাস্ট তাদেরকে ইউজ করে নিজে কোটিপতি হওয়া লাগবে, কোনো বিষয়ই না। রাতারাতি 6 মাসের মধ্যে 100 কোটি টাকার মালিক হওয়া সম্ভব। এবং বাংলাদেশ একমাত্র দেশ এখন যে পরিস্থিতি, ব্যাংকের কাছ থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে আপনি চলে যাবেন, আপনাকে ব্যাংক কিছুই বলবে না। তার জন্য আপনাকে 1 বছর বা 2 বছর একটু হয়তো চাপ সহ্য করতে হবে বা একটু প্রেশার নিতে হবে, আর কিছুই না। 500-700 কোটি টাকা নিয়ে চলে গেলেও কেউ কিচ্ছু বলবে না আপনাকে, এবং এটা কোনো বিষয়ই না, এইটা কোনো বিষয় না। আপনি ব্যাংকের কাছ থেকে লিগাল কাগজপত্র দেখায় 2 লাখ টাকা ঋণ নিতে যান, ব্যাংক আপনাকে জীবনেও ঋণ দিবে না। একদম অরিজিনাল কাগজপত্র, কাগজপত্রে কোনো ঝামেলা নাই, ব্যাংক 1 টাকাও ঋণ দিবে না। আপনি ভুয়া কাগজপত্র নিয়ে যান, 500 কোটি টাকা ঋণ তোলেন, ব্যাংক আপনাকে সাথে সাথে ঋণ দিবে। এবং এগুলো হচ্ছে জাস্ট মনে করেন এক চুটকি বাজানোর মতো বিষয় হয়ে গেছে। দেখেন এখানে এই যে বলতেছে যে 12,000 টাকা 5 বছরে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 20 বছরে কত হয়ে যাবে? খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে ডাবল মানে কি? 2 টাইমস হয়ে যাওয়া, 2 টাইমস হয়ে যাওয়া। তো 2 টাইমস হচ্ছে কয় বছরে ভাই? 5 বছরে। আপনি যখনই এই টাইপের প্রশ্ন দেখবেন, একটু খেয়াল করেন, আপনি যখনই এই টাইপের প্রশ্ন দেখবেন যে 2 গুণ হচ্ছে এত বছরে, তাহলে 16 গুণ হবে কত বছরে, 4 গুণ হচ্ছে এত বছরে, তাহলে 20 গুণ হবে কত বছরে, বা এই টাইপের প্রশ্ন যখনই দেখবেন, আপনি জাস্ট এই ইয়েটা ফলো করবেন, তাহলে হবে। যত গুণের কথা বলবে তত গুণ প্রথমে লিখবেন, যে 2 গুণ হবে কয় বছরে? 5 বছরে 2 গুণ। ওকে ফাইন,
তাহলে আমাকে জিজ্ঞাসা করছে 20 বছরে টাকাটা কত হবে। 12,000 টাকা 20 বছরে কত হবে। 12,000 টাকা 20 বছরে কত হবে, তার মানে কত গুণ হবে এটা বের করতে হবে। খেয়াল করেন 5 থেকে 20 হয়ে গেছে, এবং আপনি সবসময় মাথায় রাখবেন যে এইটার সাথে এইটার এখান থেকে এখানে আসবে গুণে, গুণ করার পরে আসবে। তাহলে 5 বছর থেকে 20 বছরে আসবে, তার মানে কি 4 গুণ হয়ে আসবে, 4 গুণ বেশি সময়। 5 বছরের সাথে 4 গুণ যোগ করলে 4 গুণ দিলে কত হয়ে যায়, 20 বছর হয়। এখানে আপনার যত গুণ সময় বৃদ্ধি পাবে, কথা বুঝছেন, এখানে সময় যত গুণ বৃদ্ধি পাবে, এখানে আপনার এই 2-এর ওপরে বা এখানে যেটাই থাকবে, যেই টাইমসই থাকবে তার ওপরে পাওয়ার ঠিক এই গুণের সমান হবে। অর্থাৎ এখানে যেটা গুণ হবে এখানে সেটা কি হয়ে যাবে, পাওয়ার হবে। এখানে দেখেন 5 বছর থেকে 20 বছর, তার মানে কি 4 গুণ। এই 4কে এই 2 টাইমসের ওপরে পাওয়ার হিসেবে লিখবো, তাহলে এটা কত হবে, 16 টাইমস হবে। অর্থাৎ 2 গুণ হইতে 5 বছর সময় লাগবে। তাহলে এই যে 16 টাইমস, 16 গুণ হইতে কত সময় লাগবে, 20 বছর। তার মানে এই যে 12,000 টাকা আমাকে বলছে, 12,000 টাকা 20 বছরে কত টাকা হবে। তো 12,000 টাকা তো 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে কয় গুণ হয়ে গেছে, 16 গুণ হয় নাই। তার মানে 20 বছরে যদি 16 গুণ হয়, তাহলে 12,000 টাকা 20 বছরে হয়ে যাবে কত, 16 গুণ। তাহলে 12-র সাথে 16 গুণ করলে 192, আর 1, 2, 3, এই যে 1,92,000 টাকা হবে। বোঝা গেছে, 12,000 টাকা 20 বছরে 16 গুণ হয়ে কত হয়ে যাবে, 1,92,000 হয়ে যাবে। এটাই উত্তর। মানুষ চায়, কারণ মানুষের প্রচুর লোভ এখন, ঠিক আছে, প্রচুর লোভ। মানুষ বিশেষ করে মানে পুরো বিশ্বের অবস্থা তো জানি না, আশেপাশের যেই সিচুয়েশন দেখতেছি, মানে কি বলবো ভাই, আমরা বোধহয় কিয়ামতের খুব কাছাকাছি, খুব কাছাকাছি, একদম কাছাকাছি। 53-তে যান। আপনি একটা জিনিস চিন্তা করেন, অন্যভাবে নিয়েন না, বিষয়গুলো এখন এরকমই দাঁড়ায় গেছে যে আগে যখন মানুষজনের বিয়ের কথা হইতো, সেদিন আমার বাপ খুব আক্ষেপ করে বলতেছিল এই কথাগুলো, যে তাদের যখন বিয়ে হয়েছে তখন আগে জিজ্ঞাসা করতো যে ছেলের আচার ব্যবহার কেমন, ছেলে নামাজ কালাম পড়ে কিনা, ছেলে কোরআন শরীফ পড়তে পারে কিনা, ছেলে মাদ্রাসায় পড়ছে কিনা, বা কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে খোঁজ নিত বা জিজ্ঞাসা করত। এখন টেন্ডেন্সিটা দাঁড়াইছে এরকম যে এইগুলা কোনো কোয়েশ্চেন না, প্রথম কোয়েশ্চেন হচ্ছে ছেলে কি করে, ছেলে কত টাকা কামায়, মাসে ইনকাম কত, ছেলের কি আছে, এটা হইতেছে বিষয়। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হয়ে গেছে যে ছেলে চাকরি করবে নো প্রবলেম, মেয়ের চাকরি করা যাবে না। মেয়ে মাস্টার্স পাস হোক আর পিএইচডি করে আসুক আর হার্ভার্ডে পড়ে আসুক, কোনো বিষয় না। মেয়ে রান্নাবান্না পারে কিনা, মানে মেয়েদের অবস্থায় আগের মতো আছে, আগেও জিজ্ঞাসা করতো যে মেয়ে রান্নাবান্না পারে কিনা, মেয়ে ঘরের কাজ জানে কিনা, মেয়ে সেলাই ফোরন পারে কিনা, ঠিক আছে, কাপড় চুপড় কাচতে পারবে কিনা, মেয়েদের বিষয়গুলো এরকমই দাঁড়ায় গেছে। এখন আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি এখন মাস্টার্স পাশে একটা মেয়েকে নিয়ে আসবেন, বা সে চাকরি করবে, স্বাভাবিক চাকরি করবে, বা তার মন মানসিকতা এখন আর আগের মতো হবে না। সে ঠিক আছে রান্না করবে, ঘরের কাজ করবে, সব তো মেয়েরাই করে, সব তো মেয়েরাই করে। এখন আপনি যদি প্রথমেই যে তার উপরে এই বিষয়গুলো চাপায় দেন যে তোমার অন্য কিছু করা যাবে না, তোমার এইটাই করা লাগবে, রান্না বান্নাই করা লাগবে, বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে, ওই মেয়ে তো প্রথমে বেঁকে বসবে যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। কারণ আপনাকে নিয়েই যাচ্ছে এই কথা বলে, তার মানে আপনার অন্য কোনো কিছু করার ওখানে কোনো চান্স নাই। দুই ইয়েরই দোষ আছে, ঠিক আছে। সো
আমি শুধু একটা মানে জাস্ট সমাজের একটা পার্টের উদাহরণ দিলাম, আর অন্য পার্টগুলোর কথা আমি বাদ দিলাম ভাই। মানে পুরো চারপাশে যে কি চলতেছে আমার মাঝে মাঝে অবাক লাগে যে ভাই কি অবস্থা এগুলা। মানুষের এত ফ্যান্টাসি আর এত শো অফের যে একটা বিষয়, এটা বলার বাইরে। দেখেন 53-তে আসেন। 53-তে বলা হচ্ছে যে এ ফাইন্যান্স কোম্পানি ডিক্লেয়ার্স দ্যাট at a certain compound interest rate, a sum of money deposited by anyone will becomes 8 times in 3 years. If the same amount is deposited at the same compound rate of interest, then in how many years will it become 16 times? বলা হচ্ছে যে ধরে নেন যে আপনি কিছু টাকা ব্যাংকে রাখছেন, সেখানে সেই টাকাটা 3 বছরে 8 গুণ হবে। এখন বলতেছে যে সেম অ্যামাউন্ট সেম রেট অফ ইন্টারেস্টে আপনি কত বছরের জন্য রাখলে টাকাটা আপনার 16 গুণ হবে। এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল উত্তর দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই টাইপের প্রশ্নে ভুল উত্তর দেয়। এখানে বলা হচ্ছে যে আপনি একটা টাকা রাখছেন, সেই টাকা 8 টাইমস হয়ে যাবে। সেই টাকা কি হয়ে যাবে? 8 টাইমস হয়ে যাবে। কয় বছরে ভাই? 3 বছরে। জিজ্ঞাসা করছে যে এই টাকাটা, সেম টাকাটা যদি আপনি সেম রেট অফ ইন্টারেস্টে রাখেন, তাহলে 16 টাইমস হইতে, 16 গুণ হইতে কত বছর সময় নেবে? কত বছর সময় নেবে? ম্যাক্সিমাম পোলাপান এখানে উত্তর দেয় যে ভাই 6 বছর সময় নেবে। এখানে দেখা যায় 8 দুগুণে 16, এটা 2 গুণ, তার মানে এটাও 2 গুণ, 6 বছর। কিন্তু আমি কি বলছি যে এইভাবে হবে না। এখানে আপনার এই সময়ের সাথে এই সময় যত গুণ হবে এখানে তত পাওয়ার হবে, কিন্তু এখানে তো সেই স্কোপ বন্ধ ভাই। এখানে তো আমার বছর কয়টা, মানে 16 গুণ হবে কত বছরে, এইটাই তো দেওয়া নাই। তো আমি এখানে কার সাথে গুণ করব? তার মানে এখানে গুণের বিষয় এখানে খাটতেছে না, আমার খাটতেছে না। কারণ কেন খাটতেছে না? কারণ হচ্ছে যে ভাই আমি এখানে কয় টাকা রাখছি এইটাই তো আমি জানি না। আমি শুধু এতটুকু জানি যে আমি কিছু টাকা রাখছি ওখানে, সেই টাকাটা 3 বছর 8 গুণ হয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করছে তাহলে ওই সেম টাকা সেম রেট অফ ইন্টারেস্টে 16 গুণ হইতে কত বছর সময় লাগবে। তাহলে আমি তো জানি না ভাই যে কত টাকা আমি রাখছি, এখন ওই টাকাকে আমি কত ধরবো? এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে 8 আর 16কে এমনভাবে চিন্তা করতে হবে যে 8 আর 16 এমন সংখ্যার ভিত্তিতে ধরতে হবে, মানে 8 আর 16-র এমন একটা বেস ধরতে হবে মানে যাতে দুইটার বেস সেম হয়। তো দেখেন 8 আর 16 এই দুইটা কিন্তু দুই বেজে লেখা যায়। 8 আর 16 এই দুইটা সংখ্যা কিন্তু 2 বেজে লেখা যায়। 2-এর উপরে 3 দিলে 8 হয়ে যায়, 2-এর উপরে পাওয়ার 4 দিলে কত হয়ে যায়? 16 হয়ে যায়। তার মানে কি 8 আর 16কে আমি 2 বেজে লিখতে পারতেছি। তাহলে আমি যদি ধরি যে ভাই ধরে নেন যে আমি ব্যাংকে 2 টাকা রাখছিলাম, 2 টাকা রাখছিলাম, বা ধরেন কিছু টাকা রাখছিলাম, এটা 2 টাইমস হয়ে গেছে, 2 গুণ হয়ে গেছে কয় বছরে? এক্স বছরে ধরে নেন। যেহেতু আমি 8 আর 16কে 2 বেজে প্রকাশ করতে পারতেছি, তাহলে আমি ধরেই নিচ্ছি যে টাকাটা 2 টাইমস হতে যদি এক্স বছর সময় লাগে, তাহলে এই যে 2 কিউব বা 8 টাইমস হতে কত সময় লাগবে? 8 টাইমস হতে কত সময় লাগবে? তাহলে আমি কি শিখাই দিছি দেখেন, 2 টাইম হতে এক্স বছর, তাহলে 8 টাইমস হতে 3 বছর। তাহলে এখানে আমরা কি করব? এই দুইটা সময় গুণ করে দিব। তাহলে এখানে এক্স আর গুণ 3 সমান সমান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর মান কত? 1 হয়ে যায় না? 1 হয়ে যায়। তাহলে এক্স এর সাথে এখানে এখানে তাহলে কত গুণ করতে হবে বলেন তো? এখানে আমরা কত গুণ করব? এখানে খুব ভালো করে বোঝেন, বিষয়টা বোঝেন। আমার 2 টাইমস টাকা এক্স মানে 2 গুণ হচ্ছে এক্স বছরে, আর 8 গুণ বা 2 পাওয়ার 3 গুণ হচ্ছে কয় বছরে? 3 বছরে। কিছুক্ষণ আগে বলছি যে এইটার সাথে আপনি যা কি করবেন? বছরের সাথে বছর গুণ করবেন। তো এক্স এর সাথে আপনি এই 3কে যদি গুণ দেন, তাহলে আপনি এখানে কত পাচ্ছেন? 3 বছর পাচ্ছেন না? কারণ এক্স এর মানে এইটা কয় বছরে হচ্ছে? 3 বছরে হচ্ছে না? 8 গুণ হচ্ছে কয় বছরে? 3 বছরে হয়ে যাচ্ছে। তো এখানে এক্স গুণন 3 সমান সমান যদি 3 হয়, তাহলে এক্স এর ভ্যালু আপনার 1 হয়ে যাচ্ছে না ভাই? 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে
এই 16কে আমরা চাইলে কত লিখতে পারি? 2 পাওয়ার 4 লিখতে পারি। 2 বেজে কত লেখা যায়? 2 পাওয়ার 4 লেখা যায়। তাহলে এখন আপনি চিন্তা করেন যে 2 টাইমস টাকা, 2 টাইমস হইতে যদি এক্স বছর সময় লাগে, তাহলে এই যে 16 টাইমস হইতে কয় বছর সময় লাগবে? এখানে যেহেতু আমি বলেই দিচ্ছি যে 16 মানে হচ্ছে 2 পাওয়ার 4, এখানে 4 মানে কি? এখানে 4 মানে হচ্ছে আপনি এই এক্স এর সাথে 4 গুণ করে এখানে আপনি সেই ফলাফল নামাবেন। এক্স এর সাথে 4 গুণ করলে এখানে কত আসবে? কারণ আপনি জানেন কি এই এক্স এর মানটা কত? 1 বছর। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে এখানে কত আসবে? 4 বছর আসবে না? তার মানে কি এই 16 টাইমস হতে, টাকাটা 16 টাইমস হতে আপনার কয় বছর সময় লাগবে ভাই? 4 বছর সময় লাগবে। টাকাটা 16 টাইমস হতে কয় বছর সময় লাগবে? 4 বছর সময় লাগবে। আমি বিষয়টা আরেকবার বুঝাচ্ছি, একটু মনোযোগ দেন, হয়ে যাবে। খুব সহজ একটা জিনিস। এখানে আপনাকে বলছে যে কিছু টাকা রাখছেন, সেই টাকাটা 8 টাইমস হয়ে যাবে 3 বছরে। ঠিক আছে? জিজ্ঞাসা করছে যে তাহলে টাকাটা 16 গুণ হবে কত বছরে? কত বছরে? সো আপনি জানেন না তো এখানে কত টাকা রাখছেন বা কি অবস্থা। তো আমরা ধরে নিচ্ছি যে আপনি কিছু টাকা রাখছেন, যেই টাকাটা 2 গুণ হয়ে যাবে এক্স বছরে। এক্স বছরে। কারণ আমি এখানে 2 গুণ কেন ধরলাম? কারণ হচ্ছে আমি এই 8কে 2 বেজে লিখতে পারি এবং এই 16কেও কি করতে পারি? 2 বেজে লিখতে পারি। তাহলে এখানে এই যে পাওয়ার আমার 3, এখানে পাওয়ার 3 মানে কি? এখানে পাওয়ার 3 মানে এই এক্স এর সাথে 3 গুণ হয়ে আপনি এই সময়টা পাইছেন। এই এক্স এর সাথে 3 গুণ হয়ে আপনি এই সময়টা পাইছেন। তো এক্স এর সাথে 3 গুণ দিলে যদি আমি 3 পাই, তাহলে এক্স এর ভ্যালু আমার কত হবে? আপনি বলবেন যে ভাই চোখ বন্ধ করে এক্স এর ভ্যালু আমার 1 হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার একই হয়, তাহলে প্রশ্নটা একটু খেয়াল করেন যে 2 টাইমস টাকা এক্স বছর লাগে, তাহলে 16 টাইমস হইতে কত বছর লাগবে বের করতে পারবে না? কারণ 16 টাইমস মানে কি? 2/4। 2/4 মানে কি? এখানে পাওয়ার 4 মানে হচ্ছে এই এক্স এর সাথে 4 গুণ। এই এক্স এর সাথে 4 গুণ করে কত হবে? 4 বছর হবে। কেন 4 বছর হবে? 4x হওয়ার কথা। কারণ আমরা এই যে উপরে দেখাইছি যে এই এক্স এর মান হচ্ছে কত? 1। তার মানে 1 এর সাথে 4 গুণ করলে তো আপনি 4ই পাবেন। তার মানে টাকাটা 16 গুণ হইতে সময় লাগবে হচ্ছে আপনার 4 বছর। টাকাটা 16 গুণ হইতে সময় লাগবে কত বছর? 4 বছর। 4ই উত্তর। পঞ্চান্নতে যান। দেখেন 55তে বলতেছে যে দ্য লিস্ট নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স ইন হুইচ এ সাম অফ মানি পুট আউট এট 20% কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি মোর দেন ডাবল ইজ। দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 20% চক্রবৃদ্ধি হার সুদে সর্বনিম্ন কত বছর রাখলে সেটা দ্বিগুণ হবে। কথা বুঝছেন? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সর্বনিম্ন কত বছরে 20% হার চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হবে, দ্বিগুণের বেশি হবে। এখানে বলছে মোর দেন ডাবলস, মানে দ্বিগুণের বেশি হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ভাই, আমি ধরে নিচ্ছি যে আমার প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, আমার অ্যামাউন্টটা হবে 200 প্লাস, আমার রেট পার্সেন্ট কত বলেই দিছে যে 20%। ঠিক আছে? টাইমটা বলে নাই, বলতেছে যে মিনিমাম নাম্বার অফ টাইমস হয়ে যাবে, মানে সময়টা হইতে হবে একদম সর্বনিম্ন সময় হইতে হবে। তো প্রশ্নে যে সময়গুলো দেওয়া আছে খেয়াল করেন, এখানে দেওয়া আছে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। তো আমি যদি 3 বছর ধরে একটু টেস্ট করে দেখার চেষ্টা করি যে 3 বছর ধরে হয় কিনা, যদি আমি টাইমটা 3 বছর ধরি, তাহলে 3 বছরের কোড হচ্ছে 3:3:1। তাহলে আমার প্রিন্সিপাল 100, রেট 20%, মানে হচ্ছে 100-র 20% কত? 20 টাকা। 20-এর 20% কত? 4 টাকা। 4-এর 20% হচ্ছে আপনার 80 পয়সা। তাহলে এখানে 60, 12, না এটা আপনার 200-কে ক্রস করতেছে না। 3 বছর ধরলে আমার কি হচ্ছে না? 200-কে ক্রস করতেছে না, কারণ 60, 12 কত হয়? 72 টাকা 80 পয়সা হচ্ছে। তাহলে দুইটা অ্যামাউন্ট মিলে 100 আর 72 টাকা 80 মিলে কত হয়? 172 টাকা 80 পয়সা। তাহলে মিনিমাম সময় 3 বছর ধরলে আমার এটা অ্যামাউন্ট 200 ক্রস করতেছে না।
তাহলে 4 বছর ধরে, কারণ 4 বছরে উত্তর হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কম্পাউন্ড ইন্টারেস্টে এই ধরনের সময় দিলে যদি বলে আপনি সর্বোচ্চ 4 বছর পর্যন্তই চেক করবেন, কারণ 4 বছরের বেশি হিসাব করা সম্ভব হয় না, তাই প্রশ্ন করতে ওইভাবে প্রশ্ন সেট করে। এখানে দেখেন যদি আমরা 4 বছর ধরি, 4 বছরের কোড হচ্ছে 4:6:4:1, তাহলে 120% 20, 20-এর 20% স্যার, স্যারের 20% হচ্ছে 80। এত দূর যাওয়াই লাগবে না, এই যে 4-20-এ 80, 4-6-24, এই যে দেখেন এত দূর পর্যন্ত আসলেই মানে 2 ঘর আসলেই আমার এটা 200+ হয়ে যাচ্ছে, কারণ আমার মূলধন 100 টাকা, আর এখানে জাস্ট 2 ঘরের সুদ কত, 80-20-104, অর্থাৎ 204 হয়ে যাচ্ছে। বাদ বাকি হিসাব তো আমি করলামই না। তো আমার টার্গেট হচ্ছে যে 200+ হবে, মোর দেন ডাবলস হবে, আমার অ্যামাউন্টটা হবে 200+। তাহলে দেখেন 200+ তো হয়ে গেছে কয় বছরে, 4 বছরে। তার মানে এখানে মিনিমাম নাম্বার অফ ইয়ার্স ইজ 4। ছাপ্পান্নতে যান। গত ক্লাসে আমরা ইনস্টলমেন্টের ম্যাথ করছি, ঠিক আছে, উদাহরণের একটা ইনস্টলমেন্টের ম্যাথ করছি, আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। 56তে বলা হচ্ছে যে এ ম্যান বরোস টাকা 2550 টু বি পেইড ব্যাক উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 4% পার annum বাই দ্য এন্ড অফ 2 years ইন্টু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্টস, হাউ মাচ উইল ইচ ইনস্টলমেন্ট বি। বলতেছে যে একজন মানুষ 2550 টাকা 4% হার চক্রবৃদ্ধি সুদে ধার করছে, তো 2 বছরে সমান কিস্তিতে সে এই টাকাটা শোধ করবে। তো তার প্রতিটা কিস্তির পরিমাণ কত, প্রতিটা কিস্তির পরিমাণ কত এটা জিজ্ঞাসা করছে। তো এখানে সুদের হার কত, সুদের হার হচ্ছে আপনার 4%। 4% মানে কত, এই যে 1/25। তার মানে এই যে প্রিন্সিপাল হচ্ছে আপনার 25 টাকা, অ্যামাউন্ট হচ্ছে আপনার 25-এর উপর 1/26 26 টাকা। তো 2 বছরে শোধ করবে। 2 বছর, আমি কি বলছি যে যখন ইনস্টলমেন্টের হিসাব হবে, প্রথম বছরে 2টার উপরে পাওয়ার 1, দ্বিতীয় বছরে 2টার উপরে কি হবে, পাওয়ার 2 হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে প্রশ্নে বলেই দিছে যে ইনস্টলমেন্টগুলো কিস্তিগুলো হইতে হবে সমান। প্রথম বছরের কিস্তি যত, দ্বিতীয় বছরের কিস্তিও তত। তো প্রথম বছরের কিস্তি 26 26 টাকা, আর দ্বিতীয় বছরের কিস্তি হয়ে যাচ্ছে 26 × 26 576 টাকা। এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে কি করতে হবে, এইটা যেহেতু আপনার 576 টাকা, এই 26-এর সাথে আরেকটা 26 গুণ করে এইটাকেও আপনার 676 বানাতে হবে, 676 বানাতে হবে। তো আপনি যদি প্রথমটার সাথে 26 গুণ করে দেন, তাহলে এ আবার কি দোষ করছে, এটার সাথেও আপনাকে 26 গুণ করতে হবে। তাহলে 25-এর উপরে 25 মানে কত, 625, আর এখানে 26 আর 25 কত হয়ে যাবে, 26-এর সাথে 25 গুণ করলে হয়ে যাবে হচ্ছে আপনার 650 হয়ে যায়, 650। তাহলে এই যে প্রিন্সিপাল আপনার কত, 1275, 1275, আর এখানে অ্যামাউন্ট আপনার কত, 676, আর 676 কত হয়, 676 যোগ 676 সমান সমান হচ্ছে 1352 টাকা, 1352 টাকা, 1352। প্রশ্নে কি জিজ্ঞাসা করছে, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনার কিস্তির পরিমাণ কত, প্রতিটা কিস্তির পরিমাণ কত হবে। তাহলে ভাই একটা জিনিস খেয়াল করেন, এই যে প্রিন্সিপাল 1275, আর প্রশ্নে প্রিন্সিপাল কত দেওয়া আছে, 2550 না, 2550 দেওয়া আছে। তার মানে আমার এখানে প্রিন্সিপাল যেটা 1275, প্রশ্নে সেটা কত, 2550। আমি প্রথম দিন ক্লাসে বলছি যে এইগুলা, এই দুইটা হচ্ছে ইনস্টলমেন্ট, এই দুইটা হচ্ছে ইনস্টলমেন্ট, আমার ইনস্টলমেন্ট লাগবে। তাহলে গুণন হচ্ছে 676 ডিভাইডেড কত, 1275। এটা ক্যালকুলেশন করেন কত আসে দেখেন তো, 2550 গুণন 676 ভাগ হচ্ছে 1275, 1352 টাকা আসে। এটা ক্যালকুলেশন করলে 1352 টাকা আসবে। 1352 টাকা হচ্ছে প্রতিটা কিস্তির পরিমাণ, অর্থাৎ এইটার পরিমাণ হচ্ছে আপনার 1352, এটার পরিমাণ হয়ে যাবে হচ্ছে আপনার 1352। দুইটা কিস্তি যেহেতু সমান, তার মানে 1352 করা হবে। বাষট্টিতে চলে যাবেন।
দেখেন 62-তে বলা হচ্ছে যে a sum of money is borrowed and paid back in two annual installments of টাকা 882, each allowing 5% compound interest. The sum borrowed was কত? এখানে বলা হচ্ছে যে একজন মানুষ কিছু টাকা ধার নেয়, কত টাকা এটা জানা নাই, এবং সে 2 বছরে 2টা কিস্তি দেয়, প্রতিটা কিস্তির পরিমাণ দেওয়া আছে হচ্ছে 882 টাকা, এবং সুদের হার দেওয়া আছে আপনার 5%। জিজ্ঞাসা করছে যে লোকটা কত টাকা ধার নিছিল, এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখেন এটা খুব ইজি একটা জিনিস, আগেরটার মতোই। এই যে 5% মানে হচ্ছে 1/20, তার মানে প্রিন্সিপাল যদি আপনার 20 টাকা হয়, অ্যামাউন্ট হচ্ছে আপনার 21 টাকা। তো প্রথম বছরে পাওয়ার 1, যেহেতু 2 বছর, তার মানে দ্বিতীয় বছরে কত হবে, পাওয়ার 2 হয়ে যাবে। তো ইনস্টলমেন্টের পরিমাণ হচ্ছে ইকুয়াল, তাহলে এটা যদি আপনার 441 হয়, তাহলে এটাকেও 441 করতে হবে। তার মানে 21-এর সাথে আরো 21 গুণ করে দিলে আমরা কত পাবো, 441 পাবো। তো আপনি প্রথমটার সাথে যদি 21 গুণ করে দেন, তাহলে এটা কি দোষ করছে, এটার সাথে 21 গুণ করে দিতে হবে। তার মানে এখানে কত হবে, 420 হয়ে যাবে। 420 আর 400, তাহলে এখানে আপনার প্রিন্সিপাল কত আসতেছে, 820 টাকা। আর এখানে আপনার কত আসতেছে জানার এখন দরকার নাই, কারণ হচ্ছে এই যে আপনার প্রতিটা কিস্তি, এইটাও কিস্তি প্রথম বছরের, এটাও কিস্তি দ্বিতীয় বছরের। প্রশ্নে বলতেছে যে প্রতিটা কিস্তির পরিমাণ 882 টাকা। তো আমার এখানে প্রতিটা কিস্তি 441, প্রশ্নে সেটা কত, 882, 1/5 = 2। জিজ্ঞাসা করছে যে কত টাকা ধার নিছি 820 টাকা, তাহলে 820 = কত, 1640 টাকা। এই 1640 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যান। আবার কেউ যেন রিটেনে আসলে এইভাবে করে দিয়ে আইসেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বলছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্টের প্রথম সূত্রটা যদি কোনো স্টুডেন্ট মাথায় রাখে, তাহলে আশা করি তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের রিটেন ম্যাথ তার প্র্যাকটিস করা লাগবে না, ঠিক আছে? প্রথম সূত্রটা যদি মুখস্থ থাকে, তাহলে তার রিটেন ম্যাথ আর প্র্যাকটিস করার দরকার নাই, ও এমনি পারবে। ও যদি এইগুলো মোটামুটি জানে, তাহলে এমনি হয়ে যাবে। 18-তে বলা হচ্ছে যে on what sum of money will the difference between simple interest and compound interest for 2 years at 5% per annum be equal to 63? বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদ আর যৌগিক সুদের 5% হারে 2 বছরের পার্থক্য যদি 23 টাকা হয়, তাহলে আসল টাকার পরিমাণটা কত? ভাই খেয়াল করেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা খুব ছোট একটা জিনিস শিখাই, এটা আপনারা জানেন বলেই ধরে নিচ্ছি। এই যে আমরা সাকসেসিভ রেট ধরে করি না, যে a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড 100, এরকম করি না? দেখেন এই সূত্রটা, অর্থাৎ সাকসেসিভের রেট আমরা তখনই লাগাবো যখন আমার 3%-এর কথা বলবে, 4%-এর কথা বলবে, 5%-এর কথা বলবে, 7%-এর কথা বলবে, 8%-এর কথা বলবে, 9%-এর কথা বলবে। অর্থাৎ রেট যখন এরকম সিঙ্গেল ডিজিট হবে, 3, 4, 5, 6, 7, 8, 9, তখন আমরা সিচুয়েশন বুঝে এই সাকসেসিভ রেট লাগাইতে পারি। তাও এইভাবে না, এইভাবে মানে এটা অনেক কাহিনী, ঠিক আছে, অনেক কিছু ক্যালকুলেশন, এত কিছুর দরকার নাই। যেমন এই প্রশ্নে আমাকে বলছে যে আপনার সরল সুদ আর যৌগিক সুদের পার্থক্য হচ্ছে আপনার কত, 63 টাকা। আমি ধরেই নিচ্ছি যে প্রিন্সিপাল 100, রেট পার্সেন্ট হচ্ছে 5%, টাইম হচ্ছে কত, 2 বছর। তাহলে এখান থেকে আপনি সিম্পল ইন্টারেস্ট কত পাবেন? আপনি বলবেন যে 5 দুগুণ 10 টাকা, 5 দুগুণ 10 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি কত পাবেন? আপনার এখানে সাকসেসিভ এইভাবে লাগানোর দরকার নাই, ঠিক আছে? এইভাবে লাগানোর দরকার নাই। কিভাবে লাগাবেন? আপনি দেখবেন যে 5%, এই যে 5% দেওয়া আছে, 5-এর ডাবল করবেন। 5-এর ডাবল কত, 10, তারপরে দশমিক দিবেন। 5-এর সাথে 5 গুণ করবেন, কত হয়ে যায়, 25। এই যে 5 5 25। তাহলে কি বললাম, সাকসেসিভ ওইভাবে লাগানোর দরকার নাই, a প্লাস বি ওইভাবে লাগানোর দরকার নাই, আপনি এইভাবে লাগান। 5-এর ডাবল করে দেন, কত, 10, দশমিক দেন। 5 5-এ কত, 25, এই যে 10.25। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, এই যে 10 টাকা 25 পয়সা। তাহলে খেয়াল করেন, এই যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট,
এই দুইটার পার্থক্য কত? এই যে 0.25 টাকা। আমাদের এখানে যেটা 0.25 টাকা, প্রশ্নে বলতেছে সেটা কত? 63 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে আসল কত, তো আমার আসল তো হচ্ছে 100 টাকা। তাহলে গুণন 100, 0.25, দশমিক তুলে দিলাম, তার কারণে ওপরে আরো একটা 100। তাহলে 25 এটার ভিতরে 4 বার, 4 63 কত হয়ে যায়? 252। আর এই যে 100 2 শূন্য, অর্থাৎ 25,200 হবে হচ্ছে আপনার আসল টাকা। সাতষট্টিতে চলে যান। সাতষট্টিতে বলা হচ্ছে যে শশী হ্যাড আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, শশীর কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল। হি ইনভেস্টেড 2/3 অফ দ্য টোটাল মানি ইন স্কিম এ, সে সেই টাকার 2/3 টাকা স্কিম এতে বিনিয়োগ করে ফর 6 ইয়ার্স, 6 বছরের জন্য। অ্যান্ড রেস্ট অফ দ্য মানি, বাকি অংশটা বাকি অংশটা ডাবল 10 কিছুই না। আপনি যখন সাকসেসিভ রাখেন তখন কি করেন, যে এই যে 5 প্লাস 5 প্লাস 5 গুণন 5 ডিভাইডেড 100, এই 5 আর 5 মিলে 10 যোগ 5 5 25, এই যে 0.25, দুইটা মিলে লেখেন হচ্ছে 10.25। এই জন্য বলতেছি যে এখানে 2 বার 5, তো এখানে 5% দেওয়া মানে 5-এর আপনি ডাবল করেন। এই যে 2 বার 5 করলে 10, তারপরে দশমিক দেন, তারপরে 5-এর সাথে 5 গুণ করে দেন, এই যে 0.25। ঠিক আছে, আর কিছুই না। বলা হচ্ছে যে শশীর কাছে কিছু টাকা ছিল, সে এই টাকার 2/3 টাকা স্কিম এতে বিনিয়োগ করে এবং বাকি টাকাটা সে 2 বছরের জন্য স্কিম বিতে বিনিয়োগ করে। স্কিম এ অফার্স সিম্পল ইন্টারেস্ট অ্যাট রেট অফ 12% পার অ্যানাম, স্কিম এ থেকে সে 12% হার সরল সুদ পায়। অ্যান্ড স্কিম বি অফার্স কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যাট রেট অফ 10% পার অ্যানাম, আর স্কিম বি থেকে সে 10% হারে চক্রবৃদ্ধি সুদ পায়। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অবটেন্ড ফ্রম বোথ দ্য স্কিম ইজ 2750, বলতেছে যে দুইটা স্কিম থেকেই টোটাল সুদ যদি সে 2750 টাকা পায়, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট ইনভেস্টেড বাই হিম ইন স্কিম এ অ্যান্ড স্কিম বি টুগেদার। তাহলে স্কিম এ আর স্কিম বিতে টোটাল সে কত টাকা বিনিয়োগ করেছিল, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে টোটাল টাকার পরিমাণ কত, এ আর বি মিলে, এইটা আমি জানি না, শুধু এতটুকু জানি যে টোটাল টাকার পরিমাণটা হবে 3-এর কোনো মাল্টিপল, 3 দ্বারা ভাগ করতে পারবো। তো আমি দশমিক এড়ানোর জন্য এই 3কে আমি ধরে নিচ্ছি 300 টাকা। 300 টাকা, তাহলে এতে বিনিয়োগ করছে কত, এই যে টোটাল টাকা 300, এইটার 2/3 অর্থাৎ 200 টাকা বিনিয়োগ করছে। আর স্কিম বিতে বিনিয়োগ করছে 100 টাকা। এতে বিনিয়োগ করছে সিম্পল ইন্টারেস্টে, তাহলে 200 টাকা 6 বছরের জন্য বিনিয়োগ করছে। সুদের হার কত ভাই? এখানে বলা আছে যে 12%, সুদের হার হচ্ছে আপনার 12%। তাহলে দেখেন এখানে 2 বার 6 দুগুণে 12 বার কত হয়ে যায়? 144। তাহলে স্কিম এ থেকে সে 144 টাকা সুদ পায়। স্কিম বি থেকে সে কত টাকা সুদ পাবে? স্কিম বি থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট সুদ, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে 2 বছরে 2:1, 2:1। সুদের হার কত? 10%। সুদের হার 10%, তাহলে 100-র 10% কত? 10 টাকা, 10-এর আবার 10% হচ্ছে 1 টাকা। তার মানে স্কিম বি থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে? 10 দুগুণ 20 যোগ 1 ইজ ইকুয়াল টু 21 টাকা পাবে। প্রশ্নে আপনাকে বলতেছে যে স্কিম এ আর স্কিম বি এই দুইটা মিলে, এই দুইটা স্কিম থেকে টোটাল সে সুদ পাবে 2750 টাকা। এখানে আমাদের টোটাল কত? 140, 20, 60, 64, 65। আমাদের এখানে যেটা 165 টাকা সুদ দুইটা স্কিম মিলে, প্রশ্নে সেটা বলতেছে যে 2750 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে স্কিম এ আর স্কিম বি মিলে টোটাল কত টাকা বিনিয়োগ করে। টোটাল কত? এই যে 300 টাকা। তাহলে গুণন হচ্ছে 300 ডিভাইডেড 165। এটা ক্যালকুলেশন করলে উত্তর বেড়ে আসবে। দেখেন তো কত আসে। 2750-এর সাথে 300-কে গুণ করলাম, ভাগ হচ্ছে আপনার 165, 5000-এর মতো আসে। 5000, 5000 টাকা। এটা ক্যালকুলেশন করলে 5000 আসবে। ঊনসত্তরে যান, লাস্ট ম্যাথ।
দেখেন 69 বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা 5,000 ফর 1 year অ্যাট 4% পার annum কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি। বলতেছে যে 5,000 টাকার 4% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছর এবং ষান্মাসিক সুদ, মানে 1 বছরের সুদের পার্থক্য আর হচ্ছে 6 মাস করে, অর্থাৎ ষান্মাসিক সুদের পার্থক্যটা কত হবে এটা জিজ্ঞাসা করছে। এটা খুব সহজ হিসাব। প্রথমে যদি আপনি 1 বছরের হিসাব করেন তাহলে এই যে 5,000 টাকার 4% হার, ঠিক আছে, তাহলে আপনি কত পাবেন? এখানে 200 টাকা পাবেন, 200 টাকা পাবেন। আর এই 1 বছরকে এখন আপনাকে কিভাবে হিসাব করতে হবে? 6 মাস করে হিসাব করতে হবে, হাফ ইয়ারলি করে হিসাব করতে হবে, 6 মাস করে। তো 6 মাস করে যখন হিসাব করবো তখন কি বলছি, রেট পার্সেন্ট যেটা থাকবে এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ 2% হবে, 2%। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই যে আমি সুদের হিসাব করতেছি কয়বার 1 বছরে? 2বার না, যতবার সুদের হিসাব করব তত বছরের কোড লাগবে, তো 2 বছরের কোড 2:1। তাহলে 5,000-এর 2% কত? এই যে 100 টাকা, 100-র 2% আবার কত? 2 টাকা। তাহলে খেয়াল করেন 200 আর এখানে হচ্ছে 2 সমান সমান কত? 202 টাকা। তার মানে 1 বছরের সুদ হচ্ছে 200 টাকা, আর 6 মাস করে 1 বছরের সুদ হচ্ছে 202 টাকা। তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে আপনার কত? 2 টাকা। এটাই উত্তর। আমরা আর 3টা ক্লাস করব আশা করি, ঠিক আছে? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে আমাদের শেষ। আমরা 10টা অধ্যায় পড়ানোর কথা বলছি, আজকে যে আমরা 9টা অধ্যায় শেষ করে ফেললাম। আমাদের আর একটা অধ্যায় বাকি আছে, সিম্পলিফিকেশন। এখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ দেখব এই 3 দিনে। 50টা বা 60টা বোধ হয় ম্যাথ আছে। সো 3 দিনে যদি আমরা 2 দিনে শেষ করতে পারি, আপনারা যদি, মানে ম্যাথগুলো আহামরি কঠিন না, আপনারা যদি দ্রুত বুঝতে পারেন তো ভালো। যদি 2 দিন লাগে 2 দিন, আর 3 দিন লাগলে তো সর্বোচ্চ 3 দিন লাগবে, বেশি না, ঠিক আছে? তাহলে আমাদের সাইকেল 1-এর ক্লাস শেষ হয়ে যাবে। সাথে সাথে আপনাদের 500 ম্যাথের যে একটা দেখেন, আপনি একা একা করলে 500 ম্যাথ করতে পারতেন কিনা আমি জানি না, তবে যারা শুরু থেকে লেগে আছেন, মোটামুটি 2 মাস লেগে গেল। 2 মাস লাগলেও আমাদের আগারওয়াল বই থেকে একদম 500 এক্সক্লুসিভ ম্যাথ, এগুলো থেকে আপনি কমন পাবেন, ঠিক আছে? এগুলো থেকে আপনি কমন পাবেন, অথবা সেম টাইপের প্রশ্ন আপনি পাবেন পরীক্ষায়। এক্সক্লুসিভ 500 ম্যাথ আপনার হয়ে গেল। এটা অনেক বড় বিষয়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এটা চিন্তাই করতে পারবে না। আমরা অনেক স্টুডেন্ট পড়াই তো 500 ম্যাথ 2 মাসে, কেন 3 মাসেও সম্ভব হয় না। এমনও অনেক স্টুডেন্ট দেখছি 6 মাসেও 500 ম্যাথ করতে পারে না। সো আপনারা যারা করছেন খুব ভালো, এগুলো বারবার রিভিশন করেন, বারবার রিভিশন। এখন জিনিসই হচ্ছে একটা রিভিশন। আপনি একটা ম্যাথ হয়তো 2বার 3বার করে বিরক্ত হয়ে যাবেন, বিরক্ত হওয়া যাবে না, বারবার করবেন। করতে করতে এমন একটা অবস্থা হবে, ম্যাথ দেখে ম্যাথের উত্তর বলে দিতে হবে, এমন একটা সিচুয়েশনে চলে যাবেন, ঠিক আছে? তখন বুঝবেন যে হ্যাঁ, আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। তো দেখা হবে ইনশাল্লাহ, আমরা আবার মঙ্গলবারে ক্লাস হবে, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।